সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে প্রাইমারি বিধিমালা 2025 যেটা হয়ে গেছে, এইখানে বেশ কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সূক্ষ্ম পার্থক্য আছে যেটা জানা খুব দরকার। ওই বিষয়গুলো তো আমরা জানবো, তার সাথে সাথে মানে এই বিধিমালার যে যা বিষয় আছে সবগুলো ক্লিয়ার হবে আজকের এই আমাদের লাইভ আড্ডার মাধ্যমে, তাই না ওশান? জি স্যার। আমার সাথে ওশান আছে। তো এই লাইভটা অনেকেই চাচ্ছিলেন, যেটা হচ্ছে যে অনেকেই বলছিল যে আমরা তো লেখা দিছি পেজের মধ্যে, তাই না? হ্যাঁ, লেখা দেয়া হয়েছে। লেখা অনেকগুলো তথ্যবহুল লেখা আমাদের পেজের মধ্যে, বিদ্যাবাড়ি পেজে, ইউটিউব চ্যানেলে দেয় আছে। কিন্তু লাইভ আকারে বললে যেটা হয় যে কিছু বিষয় সূক্ষ্ম বিষয় আছে, যেমন আমি যদি বলি যে মেধার যে বিষয়টা আছে, যেমন বিজ্ঞানে 20%, এটা নিয়ে কিন্তু অনেক আমি দেখলাম যে কমেন্ট আছে, এটা আমরা ক্লিয়ার করব যে এই 20% কোটা কোন বিষয় থাকে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট আছে, গ্রেড কত। হ্যাঁ, গ্রেড কত, এটা কিন্তু স্পষ্ট হবে। কত গ্রেডের এইটা, এটা কত গ্রেড, এটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবং আমার মনে হয় যে এটা বলার মানে সূক্ষ্ম যে বিষয়টা, এটা বলতে হিমশিম খেয়ে যাবে যে কেউ, যে এটা কততম কোটা, কততম ইয়ে আছে, বের করতেই পারবে না, বের করতেই টাফ হয়ে যাবে। তো এটা আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ শেষের দিকে যে। আর তার সাথে সাথে আমরা আরও কিছু বিষয় জানবো, যেমন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে ডিগ্রি পাস করে আবেদন করা যায় কিনা। এটা কিন্তু কনফিউশন, যে ডিগ্রি পাস করে আবেদন করা যায় কিনা, এটাও অনেকে কনফিউশন করে যে ডিগ্রি পাস করে আবেদন করা যায় কিনা, ওইটাও আমরা ক্লিয়ার করবো। হ্যাঁ, তো এরকম কনফিউজিভ যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আমরা তো বলবোই। কমেন্টে যদি কারোর সমস্যা থাকে সেটাও বলবো। এক কথায় বলতে গেলে এই যে প্রাইমারি বিধিমালা 2025, এইটা নিয়ে মোটামুটি আর কি আমরা একটা ফিনিশিং দিব, না শুরু থেকে ফিনিশিং দিব, সো দ্যাট যে এটা নিয়ে যেন কনফিউশন না থাকে। আর বাই চান্স যদি কোনো কারণে আমাদের বলার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়, এটা আমরা পরে কারেকশন করে দেবো। হওয়ার কথা না, তারপর হয়ে যেতে পারে, বললে আমরা এটা কারেকশন করে দেবো। হ্যাঁ, তো আমরা যুক্ত হওয়ার জন্য একটু আমরা কথা বলে নিলাম। এখন আমরা সরাসরি আলোচনা যাই। আমাদের এটা শেষ করতে যে সময়টা লাগে এই সময়টাই, ঠিক আছে? আর এর সাথে আরেকটা জিনিস তো খুবই ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে ওই যে পরীক্ষা পদ্ধতির ওখানে 90 নাম্বার এমসিকিউর কথা বলা আছে, তাই না? হ্যাঁ, এমসিকিউ 90 নাম্বার এমসিকিউ, আর তার সাথে 10 নাম্বার একটা ভাইবার কথা বলা আছে। এখানেও একটা কনফিউজিং আছে, ওখানে কিন্তু এমসিকিউ লেখা নেই, বলা আছে লিখিত। রাইট, এটা নিয়ে ওইখানেও লেখা আছে লিখিত। লিখিত বলতে কি বোঝায়? লিখিত বলতে কি শুধু ওই যে মানে বড় বড় বাক্য লিখে যেটা করতে হবে সেই লিখিত, নাকি এমসিকিউ লিখিত? তো এটাও একটা মানে কনফিউশন অনেকের মধ্যে আছে যে এইটা লিখিত মানে ওই লিখিত কিনা, ওটাও আমরা ক্লিয়ার করব। তো মোটামুটি বেশ কিছু বিষয় ক্লিয়ার হবে। আর এইগুলো ক্লিয়ার হলে তো চলবে না। সব থেকে জরুরি কোনটা ওশান? যতই আমরা ক্লিয়ার করি, আসল জিনিস কোনটা? আসল জিনিস পড়তে হবে। ভেরি গুড, ওশান ইজ ভেরি ক্লেভার। তো যেটা মেইন কাজ সেটা হচ্ছে যে এইগুলা যতই নিয়মকানুন বলি, এইগুলা ধরা দিবে না। ধরা দেবে কোনটা? পড়াটা, ঠিক আছে? ওই যে 90 নাম্বারের যে পরীক্ষা আছে, ওই 90 নাম্বারের মধ্যে কত পেলে চাকরি হবে। যেমন 5 নাম্বার বলা আছে 50%, তার মানে 50% বলতে কি বোঝায়? 45 পেলে আমি অন্ততপক্ষে এটা আমি গ্যারান্টি দেওয়া ঠিক হবে কিনা যে এই 5 নাম্বার 45, বাট একটা চাকরি হবে না 45 দিয়ে, না হবে না, হবে ইভেন কাটমার্ক আরো বাড়তেও পারে, মানে এটা সর্বনিম্ন বলেছে। কাটমার্ক বাড়া বলতে কি যে এটা কম্পিটিশনটা কোন লেভেলের হবে ওদের ধারণা নাই। জি, কারণ আমি ঢাকা ভার্সিটির যখন একটা ওই যে ইয়ে নিলাম না, বাংলা বিভাগে একটা ইয়ে নিলাম, সেমিনার নিলাম যে, তো ওইখানে যারা ছিল ওখানে ওদের কথা বলার মধ্যে হচ্ছিল এরকম যে ওই কে প্রাইমারি চাকরি করবে, পরীক্ষা দিবে, ওদের মধ্যে একটা হাসাহাসি হচ্ছিল বিষয়টা নিয়ে। মানে পরীক্ষাতে দিবে, কিন্তু ক্যারিয়ারটা প্রাইমারিতে যে ঠেকবে এইভাবে চিন্তা তো কখনো করে নাই। তো ওই কথাগুলো হচ্ছিল। তো আমি পজিটিভ অনেক কথাই বলছি, কিন্তু তারপর ওইটা মাথার মধ্যে আছে। তার মানে কি, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলি, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি, তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারাও এই প্রাইমারি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং সিরিয়াসলি নিচ্ছে। হ্যাঁ, সিরিয়াসলি। আর এবার তো যেটা হচ্ছে যে এই যে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা হয়েছে, তো অংশ নেওয়ার বিষয়টা আরও বাড়ার কথা। হ্যাঁ, আরও বাড়বে স্যার। বাট এবার আমরা আলোচনা চলে আসি আমাদের বিদ্যাবাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতে যুক্ত আছি আমরা। প্রশ্নগুলো আমরা তো অবশ্যই দেখব, একটু পরে আলোচনা শুরু করে দিই। হ্যাঁ জি স্যার, অবশ্যই। তো মোটামুটি অনেকেই জয়েন করছে, আরও জয়েন করতেছে, তো মেনশন করে দিই, যদি কোনো ফ্রেন্ডের জানার দরকার থাকে, জানতেই হবে, এই ভিডিওটা আসলে দেখতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই সবাইকে দেখতে হবে। লাস্টে আমরা ওই যে পড়াশোনা নিয়েও কথা বলবো, হ্যাঁ সেটা নিয়েও কথা বলবো। সার্কুলারটা ঠিক কবে আসতে পারে কি, সেগুলো নিয়ে আমরা একটা ধারণা দিতে পারি, বাট নট দ্যাট যে এটা আমাদেরটাই ফাইনাল, এটা কেউই বলতে পারবে না কবে হবে, বাট দ্রুতই হওয়ার কথা। বাকিটা তো ওই যে যারা সার্কুলার যে তাড়াতাড়ি আসবে তার একটা আভাস হচ্ছে, এটা একটা আভাস। আমরা আলোচনা চলে যাই, কারণ কমেন্ট পড়লে তো মানে কি বলা, যে সময় নষ্ট হবে, রাত হয়ে গেছে।
আমরা এটা আলোচনা যাই, এই আলোচনা করতে করতেই এখান থেকেই আমরা কমেন্ট দেখতে থাকবো কার কি কমেন্ট আছে। আরেকটা ব্যাপার বলে নেই, যেটা আমি সবসময় বলি, কমেন্ট আমরা অনেকেই করব, অনেক প্রবলেমগুলো বলবো, সবগুলো প্রবলেম হয়তো আমরা দেখতে পারবো না। তো যারা এইখানে যারা কমেন্টগুলো উত্তর দিচ্ছি, কোনো একটা ফ্রেন্ড ধরে নিই, আমরা সবাই ফ্রেন্ড, এখানে সবাই ফ্রেন্ড, কেউ যদি কোনো একটা কমেন্ট করে একটা জিনিস জানে না, অনেক সিলি বিষয় অনেক সময় জানে না, এটা হতেই পারে স্যার, তো ওইটা নিয়ে হাসাহাসি করা যাবে না, তাকে ছোট করা যাবে না, এটা যে কেউ আমরা জানতে পারি না। আমি অনেক সময় বলতাম কি যে অনেকে কি থাকে যে দেখা গেলো ছোট্ট একটা জিনিস জানে না, তো তাকে নিয়ে অনেকেই হাসাহাসি শুকিয়ে দেয়, এটা ঠিক না। সে হয়তো ছোট জিনিস জানে না, কিন্তু সে এমন কিছু জিনিস জানে যেটা আমি জানি না, যেটা বাকিরা জানে না, এটা হতে পারে। তো এইখানে কে মেধাবী আর কে এখানে যোগ্যতা সম্পন্ন, আরেকজনের ছোট্ট একটা কমেন্টে হয়তো সিলি একটা কমেন্ট করছে, তার জন্য তাকে ছোট করে দেখতে হবে, এরকম দেখা যাবে না। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট বলে দিই, এই লাইভ চলাকালীন সময়ে যদি কেউ এরকম সিলি কোশ্চিন করে যেটা উত্তরটা আমরা দেখতে পাচ্ছি না, ওইটা যদি কারো নিশ্চিত জানা থাকে, ওই কমেন্টের মধ্যে উত্তর করে তার উত্তরটা বলে দিব আমরা। একজন আরেকজনের প্রতি পজিটিভ থাকলেই তো এটা ভালো, তাহলে তার একটা জিনিস কি জানার ইচ্ছা ছিল, জানার একটা হয়ে গেল, হয়তো আমরা দেখি নেই, বলতে পারিনি, কিন্তু এখানে আমরা বাকি যারা দেখছি তারা তো দেখছি। যদি কারো জানা থাকে উত্তরটা আমরা বলে দিব, আর আমাদের চোখে বলে আমরা তো বলার চেষ্টাই করব। কথা শেষ, আমরা এবার আলোচনা চলে আসি। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। তো এই মানে শুরুর যে কথাগুলো এটার থেকে শুরু করি। ওশান, তাহলে প্রথমবারের মতো মানে এই প্রাইমারিতে চার ধরনের নিয়োগ পরীক্ষা হবে। এই যে সামনে যে পরীক্ষা, নিয়োগ পরীক্ষাটা হবে, এখান থেকেই শুরু। কয় ধরনের হবে? 4 ধরনের। ওশান বলো তো 4 ধরনের কি কি হবে? এক নম্বর স্যার যেটা হলো প্রধান শিক্ষক, আমরা দুজনে মিলে আর কি, হ্যাঁ খানিক বলুক। হ্যাঁ, এখানে এক নম্বর হচ্ছে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকে নিয়োগ হবে। এক নম্বর প্রধান শিক্ষক। কতজন, এটা আমরা তো আগে মেলাবার বলছি, এটা ধরে নিতে প্রধান শিক্ষক এটা হতে পারে। এরপর আর সহকারী শিক্ষক যেটা আছে সাধারণ, এটা বেশি সঙ্গীতে আছে এবং শারীরিক শিক্ষা, এই 4টা মানে 4 ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতেছে। এটা ইম্পর্টেন্ট জিনিস, 4 ধরনের পদে। এখন পদ সংখ্যা কত হবে বলা হয় 13,000 হবে সহকারী, তারপর হচ্ছে ওটা 3,000, এইভাবে সব মিলে হয়তো মানে এটা 15,000 হতে পারে, 20,000 হতে পারে। এইটা কিন্তু যে 10,000ও হয় এটা কিন্তু কম না, মানে এটা 10,000 মানে কি অনেক অনেক অনেক। আমরা এরপর চলে যাই, একটু ফাস্ট যাবো। হ্যাঁ জি স্যার, অবশ্যই। তারপর লাস্টের দিকে কমেন্টগুলো আমাদের উত্তর করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ স্যার টপিক, এটা গুরুত্বপূর্ণ না? এই বিধিমালার অধীনে নিয়োগ কার্যক্রম শূন্য পদের ভিত্তিতে উপজেলা বা ক্ষেত্র মতো থানা ভিত্তিক হবে। তো ওখানে একটু বুঝিয়ে বলো। আচ্ছা, এই কথাগুলো আমরা যেটা জানি আমরা সবাই সেটা তো জানি, যে জানি না তার জন্য বলা। কেউ যদি জানি ভালো কথা, আরেকটা যেটা জানি সেটা শুনে নিব। বলো। আচ্ছা, এখানে যে মূল বিষয়টা হচ্ছে স্যার, যে আগে যেরকম ছিল থানা ভিত্তিক হতো, উপজেলা ভিত্তিক, এবারও উপজেলা ভিত্তিক হবে, অর্থাৎ কম্পিটিশনটা জাতীয় পর্যায়ে না হয়ে নিজ উপজেলা ভিত্তিক হবে। এটা সুবিধা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা তার মানে কম্পিটিশন হচ্ছে যে তারই উপজেলায়, নিজ উপজেলায় যারা মেধাবী আছে তাদের সাথে, ওইখানে কতগুলো পদ খালি আছে সেই ভিত্তিতে হবে। সেই ভিত্তিতে মানে নিজ উপজেলায় যত মেধাবী আছে বা যারা পরীক্ষা দিবে, তো তাদেরকে একটা কাজ করতে হবে, তারা যেন পরীক্ষা যেতে না পারে এই বুদ্ধি করতে হবে। হ্যাঁ, তাদেরকে টেনে ধরতে হবে, যায় না হ্যাঁ, এবার ধরে নিয়ে তারপরে একা পরীক্ষা দিয়ে চাকরি কনফার্ম। তারপর নিজ উপজেলার সাথে ফার্স্ট পয়েন্ট একটা করে শুরু হইলো আর কি। হ্যাঁ, দেন আমরা চলে যাই, এখানে মেলাগুলো আছে। শিক্ষানবিশ যে স্তরটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, তারপর একটু বলে দেই। সেটা হচ্ছে শিক্ষানবিশ হচ্ছে যে ওই প্রথম যে 2 বছর যে প্রবেশনারি পিরিয়ড বলা হয়, এটা যে কোনো চাকরি, সরকারি চাকরিতে আমরা যখন বিশেষ ক্যাডার হিসেবে যখন আমরা জয়েন করেছি তখন আমাদের 2 বছর ওইটা কি ছিল, শিক্ষানবিশ অবস্থা ছিল। ওই শিক্ষানবিশ অবস্থার কি থাকে যে ওই সময় যদি আমি কোনো ফল্ট করি বা কোনো কিছু করি, এখন যেমন আমার চাকরিটা শেষ করতে যদি কেউ চায় যে শেষ করবে, উনি যদি সংসদ সদস্য হয়, যে কেউ হোক, আমার চাকরিটা চট করে শেষ করতে পারবে না। শেষ করতে গেলে কি লাগবে? মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন বা আদেশ ক্রমে আমাকে চাকরিতে শেষ করতে হবে। আমি যতই অপরাধ করি, আমার অপরাধ এখানে তার কি হবে, অনেকগুলো স্তর আছে, স্তর থেকে দেখে দেখে আমার শাস্তির ধরন আছে, তাই না? এইগুলো ধরনের মধ্যে থেকে অনেকগুলো মানে পর্যায়ে পড়ে। মানে চাকরি হওয়াটা যেরকম কঠিন, সরকারি চাকরি একবারে যে প্রবেশনারি পিরিয়ড যেটা বলছে এটা আরো বেশি কঠিন। এইটা শেষ হয়ে গেলে এটা শেষ আরো কঠিন না। প্রবেশনারি পিরিয়ড 2 বছর, ওইটাই বলছে এখানে। মানে বিস্তারিত বলতে গেলে মেলা কথা বলতে হবে। আমি যেহেতু প্র্যাকটিক্যালি চাকরিটা নিজে করি, ওই জন্য বুঝাই বলতেছি যে 2 বছর যে চাকরির যে প্রবেশনারি পিরিয়ডটা থাকবে, মানে শিক্ষানবিশকাল থাকবে, ওই সময় যদি কোনো ভুল করি তাহলে কর্তৃপক্ষ কিন্তু চাইলেই বাড়ি যাও বাদ দিতে পারে, পাঠাই দিতে পারে। কিন্তু 2 বছর পার হওয়ার পর যখন স্থায়ী হয়ে যাবে তখন ডিফিকাল্ট চাকরি খাওয়াটা বা চাকরি শেষ করাটা, মেলা স্তর আছে, শেষ করতে পারবে না। সো এই জন্য 2 বছর খুব ভালো করে পার করতে হবে, এটা একটা পয়েন্ট। আর এখানে আরো 2-একটা পয়েন্ট হয়তো আছে, এগুলো সব পড়ার দরকার নাই। একটা আছে যে 4 বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। মৌলিক প্রশিক্ষণ, তো প্রশিক্ষণটা তো আমরা নিব, যে পিটিআই বলে, তারপরে যে আর ইয়া বলে
বিএড, হ্যাঁ বিএড যেটা ডিগ্রি আছে, এইরকম যে প্রশিক্ষণ যেটা আছে এইটা নিতেই হবে। তো এইটা তো প্রশিক্ষণ এত ভালো, তো ওখানে সুন্দর করে প্রশিক্ষণ নেওয়ার সময় কিন্তু মানে সবাই মিলে একসাথে ড্রেস আপ করে ওই লেফট রাইট করা যায়, তারপরে ওখানে সঙ্গীত হয়, ক্লাস হয়, মানে অনেক টিচারের সাথে একসাথে থাকা যায় স্কুলের মতো, মানে খুবই আনন্দজনক। এটা হচ্ছে যে প্রাইমারিতে বাচ্চাদেরকে সে কিভাবে শেখাবে এটাও একটা শেখা হয়ে যায়, ওইখানে খুব মজা থাকে। আর ওখানে টাকা পয়সা পাওয়া যায়, টিএ ডিএ হ্যান ত্যান মেলা বিল আছে, বিল পাওয়া যায়, তার প্রশিক্ষণ তো নিতেই হবে, মানে এটা কিন্তু বাধ্যতামূলক। হ্যাঁ এটা বাধ্যতামূলক, 4 বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে, এটা বাধ্যতামূলক। তো প্রফেশনাল পিরিয়ডের মধ্যে আর কিছু ভেরিয়েশন আছে বা ইম্পর্টেন্ট কিছু আছে? আর কিছু তেমন। তাহলে আমরা একটা চলে যাই। তাহলে এটা আমরা শিক্ষানবিশ কালটারে বুঝলাম, বিস্তারিত পড়লাম না আর কি। হ্যাঁ, কোটা পদ্ধতি নিয়ে আমরা যদি ছটফট কথা বলি, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে শুরুতে লিখে দিয়েছে বিলুপ্ত নারী কোটা, তার মানে নারী কোটা যে আগে একটা সুযোগ ছিল ওটা নাই, নারীদেরকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ আমরাও পারি, তাই না? জি আমরাও পারি, আমরাও পারি, নারীরা পারবে এটা বোঝাই যায়। পারে শুধু না, মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখো, ভার্সিটি ভর্তি পরীক্ষা দেখো, এটা ফার্স্ট হয়, এবং আমাদের ব্যাচগুলোতে দেখা যায় নারী শিক্ষার্থী বেশি, আমাদের নারী শিক্ষার্থী বেশি। তো যেটা হচ্ছে যে একটা মাইন্ডসেট নিতে হবে, নারী কোটা নাই, এটা পজিটিভলি নিতে হবে, আফসোস করার কিছু নাই। যে কোনো মানে যতদিন বেঁচে থাকবো আমরা, সব কিছু পজিটিভ। যদি নেগেটিভও হয় ওটা পজিটিভলি চিন্তা করতে হবে, এটাও পজিটিভ। নারী কোটা নাই তার মানে এটা হচ্ছে আমার দেখিয়ে দেওয়ার সুযোগ, বাস এটা মাথায় নিতে হবে যে আমি দেখিয়ে দিব যে আমি কোনো কোটা ছাড়াই আমি ভালো করতে পারছি, এটা হচ্ছে মূল জিনিস। 1 2 নম্বর হচ্ছে কোটা বলতে যেটা বোঝাচ্ছে, আমরা সবাই জানি যে 93% কোটা, 7% হচ্ছে মেধা। এটা নিয়ে আমি কথা না বলি, এটা আমরা সবাই জানি। একটা বিষয় নিয়ে কথা বলতে হবে এখানে, সেটা হচ্ছে এই যে এগুলো সবাই জানি, শুধু এইটা যে 80% অনন্য ডিগ্রিধারীদের জন্য আর এই 20% বিজ্ঞানের জন্য। তো এটা আমরা ওর সাথে কথা বলি, এটা অনেকে কিন্তু ভালো রকম কনফিউশন। এই জায়গায় আমাদের যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমরা পরে আবার কারেকশন করে দিব, বাট আমরা যতটুকু বুঝি স্পষ্ট করে বলা আছে, এই যে আমরা দেখাই জিনিসটা 93% মেধায়, এখানে কিন্তু কোটার কথা বলে নাই, খেয়াল করো এটা 93% মেধায়, এটা কনফিউশন রাখার সুযোগ নেই। এই তবে কথাটা কার সাথে যুক্ত? এই 93% সাথে যুক্ত। এটা হলো কি যে একটু পরে আবার দেখা গেল যে আমাদেরকে নিয়ে আবার সমালোচনা শুরু হবে, অনেকে অনেক কথা বলবে। ভাই এটা স্পষ্ট করে কেউ বলে নাই, কিন্তু এটা আমরা যেটা বুঝতেছি, এটা কি নেট কি আসে না চলে গেল? নেট তো থাকার কথা, নেটে যেহেতু কমেন্টস আসতেছে, নেট আছে। এটা কি চলতেছে, ভিডিও কি চলতেছে? একটু কমেন্টে জানিয়ে দেয় যদি আমাদের এখানে নেট, মানে আপনারা দেখতে পারতেছেন কিনা একটু জানাবেন। মানে এখানে কেউ হেল্পিং হ্যান্ড নাই, আমরা দুজন আছি তাই না? দুইজনই। হ্যাঁ, একটু যদি কমেন্টে জানা যায় যে আমাদের চলতেছে নাকি, এটা আমি কনফিউশন আছে চলছে কিনা। আচ্ছা আপনারা দেখতে পারতেছেন কিনা আমাদেরকে একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা, কারণ আমরা বুঝতেছি না যে এখানে স্ক্রিনে এটা কি চলতেছে চলছে। তাহলে আমরা কথা বলবো। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে তবে কথাটা কার সাথে যুক্ত? এর সাথে যুক্ত, মানে 93% মেধায় তবে কার সাথে যুক্ত? এই মেধার সাথে। অর্থাৎ এই যে 20% যে বিজ্ঞান থেকে নেওয়া হবে, এইটা 20% কার সাথে যুক্ত? এটা হচ্ছে ওই 93% সাথে, কোটার সাথে না। কিন্তু কোটার সাথে না, কোটা ইটসেলফ অ্যানাদার থিং, ঠিক আছে? সো ওইটা না, 93 সাথে লড়াই। 93% যেটা হচ্ছে এইখানে হচ্ছে 20% হচ্ছে বিজ্ঞান থেকে আসবে, তার মানে 20% ওশান কত আসে 100 মধ্যে? আচ্ছা এটা যদি স্যার একদম প্র্যাকটিক্যালি দেখাই দিই, 93% এর 20% যদি আমরা বলি, হ্যাঁ এই যে এটা হয়ে গেল, তো এটা গুণ করলে হচ্ছে কত? 1860 হচ্ছে। এটাকে 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা বুঝতে পারি যে এই যে 18.6 মানে 18 জন বা 19 জন এরকম। তার মানে এই যে বিজ্ঞান থেকে যে নেওয়া হবে যে 20%, ওইটা 93% থেকে যে হিসাবটা আমাদের ওখানে দেখালো সেটা হচ্ছে যদি 100 জন নেওয়া হয় কোনো বিষয়ে, তাহলে ওই বিজ্ঞান থেকে হচ্ছে 18 জন বা 19 জন, মানে 18.6। এখন একটা মানুষকে তো 6% ভাগ করা যাবে না, ভাগ করা যায় না, হয় 18 না হলে 19। আমরা ওখানকে 6% ভাগ করলে এটা কিন্তু হবে না, থাকবে না, মরে যাবে, মারা যাবে। সো 18.6 হবে, এটা হচ্ছে হয় 19 জন নাহলে 18 জন, ঠিক আছে? তো এইখানে একটা বিষয় গেল। আর এই যে 80% অন্যান্য ডিগ্রিধারীদের মানে অন্যান্য ক্ষেত্রে যেটা বলছে ওইটাও ওই 93% থেকেই, ঠিক আছে? এই বিষয়টা আমার মনে হয় যে আমরা ক্লিয়ার, আমরা অন্যটা চলে যাই। আর বাকি কোটার ক্ষেত্রে এই যেগুলা কোন পার্সেন্টে কত থাকে এগুলা আমরা সবাই জানি, এগুলা নিয়ে আর পেছাল না পারি, এগুলা সময় নষ্ট করা যাবে না। তবে স্যার এখানে একটা বিশাল একটা বলো সুসংবাদ আছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোটা পাওয়া না যায়, স্পষ্ট বলা আছে যে উপজেলা বা থানার যারা সাধারণ মেধাক্রম আছে তাদের থেকে নেওয়া হবে। এইটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিকই বলছো যে এই যে যেমন হচ্ছে কি যে এর মধ্যে থেকে মুক্তিযোদ্ধা 5%,
তারপরে তোমার যেটা হচ্ছে 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% শারীরিক শিক্ষা প্রতিবন্ধী, এবং যারা প্রতিবন্ধী হতে গেলে কিন্তু আমাকে অনেকেই বলে যে আমি প্রতিবন্ধী, আমার এটা নাই ওটা নাই। এটা হবে না, সমাজসেবা করতে একটা সার্টিফিকেট লাগবে। প্রতিবন্ধী যদি এটা কোটাটা নিতে চাই তাহলে সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, হ্যাঁ, ওই সার্টিফিকেট দেখাইতে হবে। তৃতীয় লিঙ্গ হলে ওই 1% পাবে। আর এইখানে যে বিষয়টা আমাদের ওশান স্যার বলতেছে সেটা হচ্ছে কোটায় যদি প্রার্থী পাওয়া না যায় তাহলে ওই ক্ষেত্রে ওই উপজেলায় বা ওই থানায় সাধারণ মেধাক্রম অনুযায়ী নিয়োগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে সবসময় যে কোটা পাওয়া যাবে তা না, না পাওয়া গেলে ওই 7% মেধার মধ্যে ঢুকে যাবে, রাইট? এটা সুন্দর একটা কথা, আমরা এটা মনে রাখবো। এটা ঘুরতেছে আসলে কি এটা হচ্ছে। আচ্ছা, আমরা চলে যাই, এটা কোটা পদ্ধতি গেল। এখন যে এগুলো নিয়োগ হবে তার মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতাটা, প্রধান শিক্ষকের এই যে সার্কুলার যেটা হবে সামনে, ওখানে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সহকারী শিক্ষক, আমরা সবাই জানি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সঙ্গীত, শারীরিক শিক্ষায় নিয়োগ দেওয়া হবে। 4টা স্তরে আমরা শুরুতেই বললাম যে নিয়োগ দেওয়া হবে। ওই 4টা স্তরের শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কতখানি, এটা আমরা বলবো, বাট খুবই ফাস্ট বলবো। কেন ফাস্ট বলবো? যে শিক্ষাগত যোগ্যতা অলমোস্ট সেম, রাইট? হ্যাঁ, সব সেম। প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা যা, ওই সহকারী শিক্ষকও তা, বাকিগুলো অলমোস্ট সেম, একই রকম। একবার ভালো করে বলবো, পরে আবার শুধু বলবো যে আগেটার মতো, তাহলে এটা দ্রুত শেষ করা যাবে কথাগুলো, ঠিক আছে? আর বয়স তো সবার একই বয়স, সবারই 21 থেকে। যদি নিয়োগের মধ্যে হয়, নিয়োগের মাধ্যমে হয় প্রধান শিক্ষক নিয়োগ, তাহলে 21 থেকে 32। আর যদি পদোন্নতির মাধ্যমে হয় তাহলে সেটা তো নির্দিষ্ট কোনো বয়স নেই। এই যে এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, ওশান খুবই বুদ্ধিমান, সুন্দর সুন্দর পয়েন্টগুলো ধরে ফেলে। যেমন প্রধান শিক্ষক হোক আর সহকারী শিক্ষক, সবার বয়স 21 থেকে 32, এটা আমাদের কমন থাকবে, এটা নিয়ে আর বলবো না বেশি। তাহলে বয়স 21 থেকে 32 বছর, এটা হচ্ছে কমন কথা। বাকি এখানে যে বলা হয়েছে 80% পদোন্নতির মাধ্যমে, তো 80% পদোন্নতির মাধ্যমে, এটা পদোন্নতির মাধ্যমে কারা ওশান, কারা 80% পদোন্নতির মাধ্যমে? যারা শিক্ষক হিসাবে 12 বছর কর্মরত থাকবেন কমপক্ষে। আগে তো 7 বছর ছিল, এখন 12 বছর। এটাও সবাই জানে, তারপরে আমরা একটু মনে করে দিচ্ছি যে শিক্ষক হিসেবে যদি 12 বছর আমরা যদি এটা কর্মরত থাকি, আমরা শুধু এই যে পদোন্নতির মাধ্যমেই একটা প্রধান শিক্ষক হতে পারবো। তার মানে বেশিরভাগ অংশই আমরা পদোন্নতির মাধ্যমে হতে পারবো, রাইট? এইটার জিনিস। আর 20% সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। এই যে এইবার যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তাই না? এই যে এইবার যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে, এটা কিন্তু পদোন্নতির মাধ্যমে না, এইটা হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে। তাহলে সরাসরি নিয়োগ করা হবে, যতগুলো পদ খালি আছে তার 20% নিয়োগ দেবে, আর বাকি 80% হচ্ছে পদোন্নতির মাধ্যমে। আমার মনে হয় যে এই বিষয়টা ক্লিয়ার। আর 80%-এর মধ্যে যে বিষয়টা আমাদের ওশান স্যার বলছে যে 12 বছর চাকরি না করলে কিন্তু ওই পদোন্নতির যে পর্যায়টা পড়বে, এটা পড়বে না। আমার মনে হয় যে এটা ক্রিস্টাল ক্লিয়ার। জি, ঠিক আছে। এখন কথা হচ্ছে স্যার, আরেকটা বিষয় হলো যে পদোন্নতির মাধ্যমে যদি প্রার্থী পাওয়া না যায়, তখন কিন্তু আবার নিয়োগ দেওয়া হবে, সরাসরি নিয়োগ দেওয়া, একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। ঠিক আছে, এইগুলো ইনশাআল্লাহ বুঝবো। এই যে যোগ্যতা, এই যোগ্যতার ক্ষেত্রে আমরা এইটা ভালো করে বলবো, বাকিগুলো ভালো করে বলবো না, কারণ একই রকম। যদি কোনো পার্থক্য থাকে সেটা আলাদা করে বলবো। আর এখানে হয়তো দেখা যাবে না, ঝাপসা দেখা যাবে, মোবাইলে ঝাপসা দেখা যাবে, আমরা ভালো করে মুখে মুখে বলে দিব। এই বিষয়টা আসি আমরা, যোগ্যতা, প্রথমে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা আসি, ওশান, শিক্ষাগত যোগ্যতা এটার ক্ষেত্রে মানে কনফিউশন কিছু নেই, সবাই জানে একটা জিনিস। জি, প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে কোনো স্তরে 3য় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য না। আমি এটা পরেরটা আগে বলতেছি, জি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে মানে পড়াশোনার ক্ষেত্রে কোনো স্তরে যদি কেউ 3য় শ্রেণী পাই, তাহলে আমরা এই প্রাইমারি শিক্ষক পরীক্ষার কোনোটাতেই পরীক্ষা দিতে পারবো না। প্রধান শিক্ষক বলি, সহকারী শিক্ষক বলি, শারীরিক বা সঙ্গীত, একটাও পরীক্ষা দিতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে 3য় শ্রেণীতে আমাদের আমলে ছিল, তো এখন মানে তোমাদের আমলে তো সিজিপিএ হলে যেটা মাথায় রাখতে হবে, যদি তোমার সিজিপিএ স্কেলটা হয় 4 স্কেলে, তাহলে ন্যূনতম তোমার কত পেতে হবে? 2.25। যদি 4 স্কেলে হয় তাহলে 2.25, আর যদি 5 স্কেলে হয় তাহলে কত ওশান? এটা 2.80 বা 8, এই যেটা 2.8। তাহলে এটা সহজ কথা। যদি সিজিপিএ এর কথাটা আমরা ধরি, এমনিতে যদি এই যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এগুলো ধরি, তাহলে 3য় শ্রেণী হবে না কোনো সময়, এসএসসি, এইচএসসি যাই বলি। আর যদি আমরা সিজিপিএ ধরি, তাহলে 4 হলে ন্যূনতম হচ্ছে 2.25, এর নিচে 2.24 হলেই হবে না। হ্যাঁ, 2.24 হলে আর পারবে না। আর হচ্ছে যদি সিজিপিএ 5 আকারে ধরা হয়, তাহলে 2.8 মানে 2.7 হলেই হবে না। এইটা ক্লিয়ার। তার মানে 3য় শ্রেণী হচ্ছে না। আর এই বিষয়টা যেটা বললাম, এটা মাথার মধ্যে অবশ্যই নিতে হবে। এরপরে আবেদনের বিষয়টা, যদি আবেদন করার সুযোগ না থাকে তাহলে পড়াশোনা করে দরকার নাই, আর যদি আবেদন করার সুযোগ থাকে এখন থেকে পড়াশোনা লেগে যেতে হবে। এই জন্যই কথাটা বলা। আর এবার আসি যে তার যে সার্টিফিকেটটা যেটা লাগবে, সার্টিফিকেট বিষয়টা
ওশান একটা জিনিস হচ্ছে সার্টিফিকেট সবাই জানে যে এটা অনার্স করলেই হয়ে যায়, কিন্তু একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে ডিগ্রি পাস করে যেটা 3 বছরের ডিগ্রি আমরা করি ওইটাতে হবে কি হবে না। বিষয়টা ওশান আমরা একটু বুঝিয়ে দিই, একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। ধরো দেখি কোন জায়গায় প্র্যাকটিক্যাল ধরবা। আচ্ছা, প্র্যাকটিক্যাল হচ্ছে দেখেন এখানে স্পষ্ট বলা আছে একটা হলো স্নাতক আর একটা হচ্ছে স্নাতক সম্মান। ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা খেয়াল করে শুধু স্নাতক বলছে, জি, আর এই জায়গায় স্নাতক সম্মান বলেছে। এটা কি বলছে? বা, এখানে কি আছে? বা, অথবা। অথবা মানে কি যে এইটাও হবে এটাও হবে, আরেকটাই হবে সমমানের ডিগ্রি, আরেকটা হবে সমমানের ডিগ্রি। যদি আমরা মাদ্রাসা থেকে পাস করি বা কারিগরি থেকে পাস করি, ওই লেভেলের ডিগ্রি হইলে এটা হতে পারে আইদার স্নাতক অথবা যদি বলি স্নাতক সম্মান, এই লেভেলে হলে সে আবেদন করতে পারবে। মাদ্রাসা শিক্ষায় কোনটা এই লেভেলের? ফাজিল, 3 বছরের যেটা 3 বছরের ফাজিল। এইটা একটু ভালো করে বুঝাই বলো, মাদ্রাসা থেকে অনেকে কমেন্ট লিখছিল। তো এখানে স্নাতক বলতে ইন্টারমিডিয়েট পাস করার পর যদি 3 বছরের ডিগ্রি থাকে, অথবা ইন্টারমিডিয়েট পাস করে মানে আলিম পাস করার পর যদি সে 3 বছরের ফাজিল করে থাকে আবেদন করতে পারবে। এটা সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে মাদ্রাসার যদি কারো ব্যাকগ্রাউন্ড থাকে টেনশনের কোনো কারণ নেই, ক্লিয়ার হলো বিষয়টা। আর এখানে আছে স্যার ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমাটা বলো। খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এখানে আছেন ডিপ্লোমা করেছেন, খেয়াল করবেন এসএসসি পাস মানে যেটাকে আমরা বলে থাকি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাসের পর যদি আপনার 3 বছরের ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করা যাবে না, কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েটের পরে যদি 3 বছরের ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করতে পারবে। রিপিট করার একবার। আচ্ছা, আবারও বলি, যারা ডিপ্লোমা করেছেন এসএসসির পর মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পর যদি 3 বছরের ডিপ্লোমা করেন আবেদন করতে পারবেন না। হ্যাঁ, আবেদন করতে পারবেন যদি আপনি বিএসসি করেন, মানে এসএসসির পর ডিপ্লোমা করেছি 3 বছর, এরপর বিএসসি করেছে, তাহলে আবেদন করতে পারবে। তাহলে এইটা কিন্তু প্রচুর মানে প্রশ্ন থাকে, আমরা সবসময় দেখতেই পাই না। যারা ডিপ্লোমা আছে তাদের এই বিষয়টা ক্লিয়ার। যদি এখনো না বুঝে থাকো তাহলে এখনো কমেন্টে লাগো, এটা 3rd টাইম 4th টাইম যতবার বলা লাগে। জি, আমরা কয়বার বলতে পারবো? 7 বার বলতে পারবো। 7 বার বলবো এটা যদি এটা। আর হলো যারা ইন্টারমিডিয়েট করে ডিপ্লোমা করেছে তারা তো পারবে। হ্যাঁ, তারা পারবে। ঠিক আছে, তার মানে ডিপ্লোমা নিয়ে যে একটা কনফিউশন এটা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, এরপরে হয়তো অনেকেই লাইভে যুক্ত হবে, স্যার ডিপ্লোমা করলে কি হবে, তখন এই ভিডিওটা পরে দেখে নিতে হবে। গেল এটা। এইবার আসি যে এই যে এখানে যেটা বলছে স্নাতক, তাহলে এই যে শুধু স্নাতক মানে হচ্ছে এইটা হচ্ছে যে ডিগ্রির সমমান, ডিগ্রি সমমান 3 বছরের যে ডিগ্রি থাকে সেটা সমমান। আর এর সাথে বা থাকার কারণে বোঝা যাচ্ছে যে ডিগ্রি সমমানে যে স্নাতক এইটাও হবে, আবার স্নাতক সম্মান যদি থাকে মানে অনার্স যদি করে থাকি আমরা 4 বছর মেয়াদি, ওইটাও হবে। ঠিক আছে, আর ওই লেভেলের যে ডিগ্রি আছে সেগুলো সবই হবে। তাহলে এইটা আমরা ক্লিয়ার করতে পারছি, কারণ এটা বেশি বললাম কি জন্য, সবগুলোতে এটা আছে, বাকি বার কিন্তু এটা বলবো না, এই জন্য এটা ভালো করে খেয়াল করতে হবে। ওখান আমরা এখানে কিছু বাদ রাখছি আর না স্যার, এখানে আমরা সব ওকে আমরা স্কিপ করে চলে যাই। তারপরে যদি কারো সমস্যা থাকে এটা তোমরা লিখে জানাইও, পরে আমরা এটা দেখে বলবো নি। এই যে ওই একই পয়েন্ট আসছে, এবার হচ্ছে সহকারী শিক্ষক। দেখো এবার আমাদের টাইম লাগবে না, আমরা খুব দ্রুত চলে যাব। সহকারী শিক্ষক হচ্ছে বয়স সেম 21 থেকে 32, ঠিক আছে, আগেটার মতোই, এটাতে কোনো কনফিউশন নাই। আর যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেম, একই। দেখো তো কোনো চেঞ্জ আছে কিনা? না স্যার, কোনো চেঞ্জ সেম, একদম একই কথা। একটু আগে যেটা বললাম ওইটাই। দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণী কোনোভাবে গ্রহণযোগ্য না। সিজিপিএ তৃতীয় শ্রেণীর মতো হইলে ওই যে 4-এর মধ্যে কত 2.25 নিম্নে পেতে হবে, ঠিক আছে, 2.24 পেলে হবে না। আর একটা হচ্ছে যদি 5 স্কেলে হয় তাহলে 2.8 পেতে হবে, 2.7 পেলেই বাদ হবে না। এই বিষয়গুলো একটু আগে যেটা বলছি ওইটাই। আর ডিগ্রি পরীক্ষা দিতে পারবে কিনা সেটাও বলছি, ওইটা ক্লিয়ার করছি, ডিগ্রি পারবে। তারপরে এইটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে হইলে কত লাগবে কি লাগবে সেটাও বলছি, ডিপ্লোমাধারী হলে সেটা কী লাগবে সেটাও বলছি। একই কথা, দুইবার না বলি। শিক্ষাগত যোগ্যতা সেম, প্রধান শিক্ষকের ক্ষেত্রে যা সহকারী শিক্ষকের ক্ষেত্রেও তাই। আমরা পরেরটা যাই। এবার হচ্ছে সঙ্গীত। একই রকম ভাবে কোনো চেঞ্জ আছে এখানে? একটু চেঞ্জ আছে। সঙ্গীতে আবার এটা হলো যে বয়স সেম, এবার যোগ্যতার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। চেঞ্জটুকু আমরা শুধু বলে দিই সঙ্গীতে। এটা হলো সঙ্গীত বিষয়ে যারা ডিগ্রি করেছে ওই 3 বছর মেয়াদী ডিগ্রি, অথবা 4 বছর মেয়াদী যারা অনার্স করেছে, বা সমমানের যদি কোনো ডিগ্রি থাকে সঙ্গীত বিষয়ে আবেদন করতে পারবে। আর একটা সুযোগ আছে স্যার, সেটা হলো যে কোনো সাবজেক্টে ডিগ্রি পাস করেছে, যে কোনো সাবজেক্টে সে অনার্স পাস করেছে বা সমমানের ডিগ্রি অর্জন করছে, যেমন ফাজিল কামিল করেছে, এটা করার পরে যদি সে 1 বছরের একটা ডিগ্রি থাকে এই সঙ্গীতের উপর, রাইট, এরাও পারবে। মানে যারা সরাসরি সঙ্গীতের পড়াশোনা করেছে তারা তো পারবেই, আর যারা অন্যান্য সাবজেক্টে পড়াশোনা করে 1 বছরে একটা ডিগ্রি নিয়েছেন সঙ্গীতের উপর তারাও পারবে। এখানে এটা আরেকবার রিপিট, আরেকবার একটা বিষয় হলো যারা সঙ্গীতে পড়াশোনা করেছেন
ঠিক আছে, সরাসরি সঙ্গীতে ডিগ্রি করেছেন বা অনার্স করেছেন বা সমমানের ডিগ্রি অর্জন করেছেন তারা পারবেন। পাশাপাশি যে কোনো সাবজেক্টে, যেমন বাংলা, ইংরেজি, এরপর হলো সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই ধরনের সাবজেক্টে ভিন্ন ভিন্ন সাবজেক্টে যারা অনার্স করেছেন, ডিগ্রি করেছেন, তারাও পারবেন যদি তাদের 1 বছর মেয়াদী সঙ্গীতের উপর ডিপ্লোমা একটা ডিগ্রি থাকে। এটা কিন্তু ক্লিয়ার কথা যে সঙ্গীতের উপর পড়াশোনা যদি নাও থাকে অন্য যে কোনো সাবজেক্ট পড়াশোনা করলে হবে, খালি কি লাগবে 1 বছর একটা সার্টিফিকেট। মাস্টার যেমন 1 বছর করে এরকম আর কি 1 বছর একটা সার্টিফিকেট থাকলে হবে। তো এটা গেল ক্লিয়ার, এখানে আর কিছু নাই। ওই যে তৃতীয় শ্রেণীর বা তৃতীয় বিভাগ ওই একই কন্ডিশনে। তাহলে আমরা এটা চলে যাই, এরপরে যাই শারীরিক শিক্ষা। এখানে একটু পার্থক্য আছে, প্রশান এখানে বয়স সেম 21 থেকে 32, এটা নিয়ে বলার দরকার নেই। যোগ্যতার ক্ষেত্রে এইবার এখানে একটু পার্থক্য আছে যে শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিষয়, মানে শুধু শারীরিক শিক্ষা হলে আবার হবে না, শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিষয়ে যদি কেউ স্নাতক করে বা 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি অর্জন করে বা সমমানের ডিগ্রি থাকে তারা পারবে। পাশাপাশি যে কোনো সাবজেক্ট থেকে আপনি আবেদন করতে পারবেন, শুধু 1 বছরে একটা কি লাগবে, এই যে এখানে বলেছে 1 বছর মেয়াদী একটা সমমানের ডিগ্রি লাগবে, সেটা হলো ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। মানে যারা 1 বছর মেয়াদী ডিগ্রি করবে তাদের ডিগ্রির নাম হবে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। ওই আগেরটার মতোই, এটাই আগেরটার মতোই, জাস্ট এখানে কি ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন মানে বিপিএড যেটাকে বলে, এই ডিগ্রিটা এটা লাগবে। ঠিক আছে, আর তো মনে হয় এখানে কোনো একটা ঝামেলা না। ওই যে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না, ওই সেম কথা, ওইটা না বলি আমরা। আশা করছি যারা শারীরিক শিক্ষায় পরীক্ষা দিবে তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার, হয়তো তারা পরে আগে থেকে ক্লিয়ার হয়েছে। এইবার আমাদের সেই ইম্পর্টেন্ট পার্টটা আমরা আসছি, আমরা কি একটু কমেন্ট দেখবো কিনা? জি স্যার, একটু কমেন্ট বলতে এখনো বিজ্ঞান বিষয়টা নাকি বুঝে নেই অনেকেই, ওই যে 20% যে কোটার বিষয়টা। আচ্ছা, এটা 20% কোটার বিষয়টা আমরা একটু দেখিয়ে বললাম, ওইটা স্পষ্ট করে কিন্তু বলে নাই। ফার্স্ট কথা হচ্ছে এটা স্পষ্ট, বাট সেন্টেন্স যেটা লিখছে সেন্টেন্সের মধ্যে থেকে তবে কথাটা যুক্ত হচ্ছে অনলি 93% এর সাথে, কোটায় না। কিন্তু কোটায় না, কোটা আলাদা নিয়োগ হবে, কোটা থাকলে কোটা কিন্তু ওখানে বলে নাই। ওখানে বলছে 93% এর সাথে 20%, তবে কার সাথে? 93% এর সাথে 20% মেধা, আর 80% হচ্ছে মানে ওই 93% এর 20% হচ্ছে বিজ্ঞান বিভাগ, আর ওই 93% এর 80% হচ্ছে অন্যান্য। ঠিক আছে, এই বিষয়টা মানে যদি আমাদের কোনো ভুল থাকে এটা বলতে পারি আমরা, আবার এটা আমরা ক্লিয়ার করে দিব। কিন্তু সোফার সেন্টেন্স যেটা বলছে সেক্ষেত্রে ভুল হওয়ার কথা না। হ্যাঁ, এটা বলছি। তারপরে তো ম্যানেজ মোর্টাল, মানুষ মাত্র ভুল অনেকে বলে থাকে। ঠিক আছে, 2.20 পাইছি, তাহলে তো বিপদ, তাহলে তো আবেদন করা যাবে না। যেটা আমরা দেখতে পেলাম, আবেদন করা যাবে না। এটা একটু দুঃখিত যে আবেদন করা যাবে না। 11তম থেকে 20তম গ্রেডের আবেদন করা যাবে, 11তম 20তম গ্রেডের ওই চাকরিগুলোর পরীক্ষা আবেদন করা যাবে। আমরা যদি কমেন্ট আরেকটু দেখি যে কোনো প্রকার আছে কিনা, মানে ওরা বুঝলো না এই টাইপের কিছু কথা আমরা বলছি কিনা। অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে এরপরেও অবশ্যই, বুঝি নাই কোন জায়গাটা, এতক্ষণ যা বললাম এখন আমরা এটা নিয়ে বলবো, বাট এতক্ষণ যা বলছি সেটা বুঝি নেই কোন জায়গায়, কারণ আজকে আমরা বলছি ক্লিয়ার করে দিব সব, তাই না? জি স্যার, মানে এইটা কত যে প্রশ্ন করছে আমাদের কাছে যে একটা লাইভ নেওয়া লাগবে, তো একটা লাইভ আমরা দিচ্ছি, লাইভের মধ্যে বলার চেষ্টা করতেছি যে যা আছে সব ক্লিয়ার করার চেষ্টা করব। যদি কিছু আনক্লিয়ার থাকে এখন কমেন্ট করি, ওইটা নিয়ে কথা বলা যাবে। 80% অন্যান্য কি বিজ্ঞান থাকবে? তা 80% অন্যান্য মধ্যে বিজ্ঞান থাকবে কেন? ওখানে তো বলেই দিয়েছে 20% বিজ্ঞান আর 80% অন্যান্য মানে বিজ্ঞান ছাড়া। ঠিক আছে, 80% কথা বলছে, ওখানে বিজ্ঞান ঢুকতে পারবে না, বিজ্ঞান 20% দিয়েছে। সরকার চায় যে বিজ্ঞানে যারা স্টুডেন্ট তারা আমাদের প্রাথমিক শিক্ষার্থী যারা থাকবে তাদেরকে বিজ্ঞান মনস্ক হয়ে পড়াশোনা করুক, এটা চায়। তো ওই ক্ষেত্রে একটু সামান্য প্রায়োরিটি, এটা খুব বেশি করার দরকার নাই, এটা নিয়ে মানে মাথার মধ্যে লোড নেওয়ার দরকার নাই। 20% দিয়েছে, এটা এখন সরকার বাহাদুর এটা মনে করছে যে এটা 20% দিলে ভালো হবে, তারা হয়তো চিন্তা ভাবনা করে দিয়েছে। সো এই ক্ষেত্রে আমরা এটা নিয়ে মানে না করি, ওইটা যেটা আসে আসুক। 80% আমাদের যেটা আছে এটা তো কম না, অনেক আছে। আর একটু দেখি আমরা ইউটিউব থেকে প্রচুর কমেন্ট। হ্যাঁ স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে অ্যাপিয়ার দিয়ে আবেদন করা যাবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তো বলে নাই, না এখানে কিন্তু বলে নাই অ্যাপিয়ার দিয়ে আবেদন করা যাবে কিনা, এটা আমরা একটা নিয়ম জানি, যেহেতু এখানে বলে নাই। এন্ড এই কথাটা আমাকে বলতে হবে আরেকটা পরীক্ষার রেফারেন্স সহ দিয়ে। যেমন বিশেষ পরীক্ষার ক্ষেত্রে আমরা কি করি, বিশেষ পরীক্ষার ক্ষেত্রে অ্যাপিয়ার দিয়ে ভুড়ি কাটার হয় এবং ভুড়ি কাটার হয় অ্যাপিয়ার দিয়ে। আমি আমাদের ট্রেনিংয়ের মধ্যে কয়েকটা ছিল যে অ্যাপিয়ার দিয়ে সে কাটার হয়ে যায়। আমার ধরো লাস্ট বিসিএসে হয়েছে, ওর ফার্স্ট বিসিএসে মানে অ্যাপিয়ার দিয়ে হয়েছে। মানে আমি যখন রিটায়ারমেন্টে যাবো ও আমার থেকে 8 বছর চাকরি বেশি করবে, বুঝছো? ধরো আমিও সচিব হইলাম, সেও সচিব হইলো, তো এখন আমি ধরো সচিব হওয়ার পরপরই রিটায়ারমেন্টে চলে গেলাম। এখন সে কি করবে, সে চাকরি করবে কত বছর আরো
আমি জানি এটা মানে তখন আরো 8 বছর একই ব্যাচের কিন্তু আমরা একই ব্যাচ, রাইট। সো অ্যাপিয়ার দিয়ে যারা চাকরি হয় তাদের কিন্তু নানা দিকে সুবিধা। তো অ্যাপিয়ার দিয়ে এটার মধ্যে হবে কিনা এটা লেখে নাই, বাট আমরা ধরে নিতে পারি যে যদি কারো ওই যে ডিগ্রি বলি বা অনার্স বলি তাদের যদি পরীক্ষা সবগুলো কমপ্লিট হয়ে যায় তখন একটা প্রত্যয়নপত্র সংযুক্ত করে আমরা এটা তো বোধহয় এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ। তো এইটার ক্ষেত্রে কী হবে যে ওই যে গোল্লা ভট করতে হবে, যে ওইটার ওই সার্টিফিকেটে গোল্লা ভট করতে হবে। অ্যাপিয়ার্ড এখানে একটু দেখতে হবে যে অ্যাপিয়ার্ড অপশন আছে কিনা। স্যার এখানে অ্যাপিয়ার্ডের অপশন নেই, আবেদনের সময় থাকতে পারে, এখন তো এখনো বলে নাই, আবেদনের সময় যদি অ্যাপিয়ার্ড অপশনটা রাখে তখন বুঝতে হবে যে অ্যাপিয়ার্ড দিয়ে করা যাবে। যদি অপশন না থাকে তাহলে তো ওটা নাই ধরে নিতে হবে, তাই না? এটা বোধহয় সহজ বুদ্ধি। সহজ একটা অপশন রাখার কথা, যদি অ্যাপিয়ার্ড দিয়ে অপশন রাখে তাহলে বুঝবো যে অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করা যাবে, আর যদি অপশন না থাকে তাহলে বুঝে নেবো যে এটা। তবে এর আগে কিন্তু যায়নি স্যার, এর আগে প্রাইমারিতে যায়নি। দিতে পারে, এবার তো চেঞ্জ হয়ে গেছে, দিতে পারে যেহেতু কিছুই লেখে নাই। সো ওইটা নিয়ে আমাদের একটা পরামর্শ, সেটা হচ্ছে ওয়েট করতে হবে। আবেদনটা যখন বিজ্ঞপ্তি হবে ওইখানে নিয়মকানুন লেখা থাকবে, ওইখানে ঘরগুলো থাকবে। ওইখানে যদি বলে যে একটা ঘর থাকে যেখানে অ্যাপিয়ার্ড কিনাটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করতে পারবো, আর যদি উল্লেখ না থাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে না। আর যদি অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করার সুযোগটা দেয় তাহলে বুঝতে হবে যে সবগুলো পরীক্ষা কিন্তু শেষ হইতে হবে ওই আবেদনের সময়ের মধ্যেই, ওই আবেদন সময়ের মধ্যে সবগুলো পরীক্ষা শেষ হইতে হবে। সো গুড কোয়েশ্চেন, এটা ভালো একটা কোয়েশ্চেন ছিল, এটা কনফিউজিং কোয়েশ্চেন ছিল, আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এরকম আরও দেখি যে কারো কোনো প্রবলেম আছে কিনা। এখন একজন বলেছেন যে একসাথে যদি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে যদি সার্কুলার আসে আবেদন করা যাবে কিনা? অবশ্যই যাবে, যদি সার্কুলার দেয় অবশ্যই পারবেন। হ্যাঁ, অবশ্যই পারবেন, আবেদন করা যাবে, কারণ দুই ধরনের চাকরি। আবার অনেকেরই থাকতে পারে যে সে সঙ্গীতে পড়াশোনা করছে, একই সাথে সে সাধারণ শিক্ষকও পারতেছে, সঙ্গীতও পারবে, পাশাপাশি প্রধান শিক্ষকও পারবে একই সাথে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর কমেন্ট, বাট কমেন্টগুলো তো আমরা বেশিরভাগ উত্তরগুলো এগুলো বলে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এই বিজ্ঞান কোটা নিয়ে অনেকেই বলেছেন, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে বিজ্ঞপ্তি যে প্রজ্ঞাপনটা, এখানে বলেছে ওই 93% উপরে 20%, হ্যাঁ 100-র উপরে না, কিন্তু এটা অনেকেই বুঝতেছেন না। হ্যাঁ, ওইটা মানে ওই যে মেধায় যে 93% থাকবে ওইটার উপরে 20%, তো 93% 20% হচ্ছে 18.6 বা 19, তাহলে ওই 93 জনের মধ্যে মানে 93 জনের মধ্যে 18 জন বা 19 জনকে কোটায় নিবে, ওই যে বিজ্ঞানে নিবে, আর বাকি যারা থাকবে 73, 74, 75 যে কয়েকজনই থাকুক না কেন এরা চলে যাবে সরাসরি কি অন্যান্য বিভাগে। এখন দেখা গেল একটা জিনিস বলি, এখানে ওদের মাথায় আসতে পারে, এখন নাহলে পরে আসবে। ধরো 100 জন নিয়োগ দিবে, ভালো করে শুনো কথাটা, 100 জন নিয়োগ দিবে, 100 জনের মধ্যে থেকে বিজ্ঞান থেকে ধরো 18টা 19টা হয়ে গেছে, তো বিজ্ঞান থেকে হয়ে গেল। এখন বিজ্ঞান থেকে আরো 20টা হয়েছে, আরো 20জন হতে পারে। ওই 20 জন কিন্তু বিজ্ঞানে করে ঢুকবে না, জেনারেল হিসেবে ঢুকবে। তাই বলে যে বিজ্ঞান থেকে পড়াশোনা করছে বলে বাদ দিবে তা না, তারা হচ্ছে জেনারেল যে মেধা আছে ওই মেধার মধ্যে তারা ঢুকে যাবে। মানে তার মার্কস বেশি পেলে তার চাকরি হবে না, ওইটার ক্ষেত্রে হবে। ঠিক আছে, এই যে এটা কিন্তু ক্লিয়ার করলাম, কিন্তু এটা আর মনে হয় যে এটা নিয়ে আমরা না থাকি। জি, এখন পরীক্ষা পদ্ধতি অন্যান্য বিভাগ বলতে যেমন কমার্স, আর্টস, এগুলো থেকে যারা পড়াশোনা করেছে, অন্যান্য বিভাগ বলতে তাদেরকে বোঝায়। আচ্ছা, আবার প্রশ্ন নিব, হ্যাঁ শেষ করে নেই, তারপরে রাত হয়ে গেছে, আমরা ফাস্ট করছি তাই না? ভালোই ফাস্ট করছি। হ্যাঁ, ওকে, দেখো এই যে পরীক্ষা পদ্ধতি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই ইম্পর্টেন্ট পার্টটা একটু আমাদের জানতে হবে। পরীক্ষা পদ্ধতি এবারই প্রথম, আগে আমরা কি ছিল খুব বড় গলা, আমিও বিজ্ঞাপনে অনেক সময় বলছি, বিজ্ঞাপন করি 75 নম্বরের প্রিলি পরীক্ষা দিয়ে চাকরি, এগুলো আমরা বলি না? এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, একটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জটা পজিটিভ কি নেগেটিভ সেইটা এক একজনের কাছে একরকম মনে হয়, আমার কাছে তো পজিটিভ মনে হয়, বিকজ ভাইভাই মাত্র 10 নম্বর। জি, তাহলে ভাইভাই যে কোনো ধরনের মানে হয় কি এলাকা ভিত্তিক ভাইবা, হয়তো ওইখানে মানে কোথাও শোনা যায় যে হয়তো যোগাযোগ করছে কারোর সাথে, কথা বলছে, সেই সুযোগ নাই। 10 নম্বর মাত্র ভাইভাই, পাস পেলে পাস, ভালো ড্রেস, মানে মানানসই ড্রেস, ভালো ড্রেস বলতে কোটটাই না, মানানসই ড্রেস। যেমন আমি একটা ফতুয়া পড়ছি, এটা পরে কি ভাই বোর্ডে দেওয়া যাবে না? তাও ব্ল্যাক কালার হচ্ছে নেগেটিভ কালার, এইটা পরে ব্ল্যাক কালার পরে ভাইবা বোর্ডে দেওয়া। আমি যখন ভাইবা দিই, যেবার আমার চাকরি হয় বিসিএসে, ওবার আমার আগের যে ছেলেটা ছিল, ওই ছেলেটা ছিল টোটালি সে ব্ল্যাক ড্রেস পরছে। তো ব্ল্যাক ড্রেস পরার কারণে আমি মনে হয় খুশি হয়েছি যে আমার ভাইবা ভালো হবে। হ্যাঁ, কারণ ওর তো ব্ল্যাক ড্রেস আছে, এমনিতেই ওর প্রতি একটা নেগেটিভ থাকবে, এই সুযোগটা আমি পেয়ে যাবো, মানে আমি যাওয়ার পরে আমার হাতে পজিটিভ একটা ইমপ্রেশন আসবে, হয়েছেও তাই। তো এইটা একটা ব্যাপার ছিল। তো ওই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যেমন ভাইবা বোর্ডের যে 10 নম্বর আছে, ভাইবা বোর্ডে 10 নম্বর কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি ভাইবা ফেল করে দেয়, এটা ডেঞ্জারাস। এখানে দেখলে অনেক নাম্বার পেয়েছে, ভাইবা ফেল করে দিছে,
তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওই যে 5 নাম্বার বলছে, 5 নাম্বারও খুব গুরুত্বপূর্ণ। ভাই এই 10-এর মধ্যে থেকে 8 পাওয়া যায়, 10ই পাওয়া যায়। হ্যাঁ 10ই পাওয়া যায়, 10ই পাওয়া যায়। একটা নাম্বার গুরুত্বপূর্ণ। তো ওই 10-এর মধ্যে থেকে ভাই আমরা মানে কি বলে মেলা কথা বলতে পারবো, এখন এত কথা না বলি, শুধু এটা বলি যে ড্রেস সেন্স যেন থাকে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রেও, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে আমরা কি কোনো সময় এটা তার বিয়ে বাড়িতে যাচ্ছি না বা অন্য কোথাও যাচ্ছি না, অর্নামেন্টস মোটেও পরা যাবে না, কোনো স্বর্ণালঙ্কার বা কোনো কিছু দরকার নেই, সিম্পল। ছেলেদের ক্ষেত্রেও ওইরকম আর কি, যে আমরা বিশাল টাকা পয়সার মালিক, কোট টাই হ্যান ত্যান পরে যাবো, দরকার নাই, সিম্পল থাকো। মার্জিত সাদা, মার্জিত পোশাক, সাদাই হতে পারে, কোনো মানে নেই, ঠিক আছে? স্কাই কালার হতে পারে, হালকা ব্লু হতে পারে, স্মার্ট লাগবে, ঠিক আছে? আমি আমাদের সাথে ভাইবা দিয়েছিল একটা ছেলে, বেল্ট নিয়ে যায় নাই, বুঝছো? তো বেল্ট নিয়ে জানে, বেল্ট নিয়ে জানে ওর কি অবস্থা চিন্তা করো। বেল্ট ছাড়া কেমনে যায়, ইন্টেন করে যায় কেমনে? হ্যাঁ, হয় না আমরা অনেক সময় বেরোলে তাড়াহুড়া করে যাই, কিন্তু ওর ওইটা কাজ করছে, বেল্ট তো লাগবে। এখন সবারই মাপ দেখতেছে যে কার বেল্ট, মানে 15 জন ছিল ভাই বোর্ডে, তো 15 জনের কার বেল্ট মানে এর লাগে, তো সবারই ভাই এটা খোলেন, এটা দেখি। হ্যাঁ, তো এটা খুবই ইন্টারেস্টিং ছিল। তো একজনের ম্যাচ করছে, সেটা হচ্ছে ওর আগের, মানে ওর আগে যে ভাইবা দিবে তার বেল্টের সাথে ম্যাচ করছে। এবার দেখো বিপদ কিরকম, তো ওই ছেলে তো বোর্ডে ঢুকছে, ও বের হলে না ওর বেলটা নিবে, তো তো এ মনে করো রেডি হয়ে আছে, যেই ওই ছেলেটা ভাইবা করতে বের হয়েছে অমনি ওর কাছে বলছে ভাই তুই তাড়াতাড়ি খোল, এই বেল্ট খুলে নিয়ে ওর এখানে লাগে, তারপর ঢুকে গেছে ভাইবাটের মধ্যে, বুঝছো? বিব্রতকর একটা পরিস্থিতি, বিব্রত পরিস্থিতি না, এটা ইয়ে হয়। ভাইবা কিন্তু সে ভালো দিচ্ছে সম্ভবত, আমার মনে নাই, মানে আমি যত শুনছিলাম ওর চাকরিটা বোধহয় হয়েছে। ওকে, আমরা একটু ফান করলাম, এই ফাঁক কি বলা আছে, বাট যেহেতু পরীক্ষা দিব, আমার চাকরি দরকার, এটা নিয়ম, এটা আমাদেরকে একটু মেনটেন করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে কোটা কখন প্রয়োগ করা হবে, ভাইভাতে নাকি প্রিলি থেকেই? অনেকে এখানে কনফিউজ হয়ে গেছে যে কোটাটা আসলে কখন প্রয়োগ করবে, ভাইভাতে নাকি প্রিলি থেকেই? কোটা আসলে শুরু থেকেই প্রয়োগ হবে, কোটা সিস্টেম? না, কোটা শুরু থেকে কেমন হয়, রেজাল্টের ক্ষেত্রে হবে। হ্যাঁ, রেজাল্টের ক্ষেত্রে হবে, তাহলে ওই যে একই হলো, ওদেরকে হয়তো আলাদা করে রেজাল্ট দেখবে কোটার। না, রেজাল্ট হচ্ছে যে তোমার যখন মার্কস টোটাল আসে, হ্যাঁ টোটাল, তখন হয়তো আলাদা। মার্কসটা পাওয়ার পর যখন তার চাকরি হবে, ওই সময় এটা কোটার সিস্টেম, কোটার ব্যাপারটা আসবে। ঠিক আছে, আমরা এটা আসি এখন, এইটা নিয়ে তো মেলা আলাপ আজকে শেষ করতে পারবো, শর্ট করে শেষ করে আজকে। হ্যাঁ জি স্যার, অলরেডি যে খুশখুশ কাশ হচ্ছে, সরি আমি ওদের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, এটা আমি দুঃখিত। আমরা একটু যে এটা এতক্ষণ হয় নাই, প্রায় এক মাস থেকে ভুগতেছেন, ভালো হয়েছে আর কি, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি, বাট 1 মাস ভুগাতে পারি। এখন যে ছোটো ছোটো কাশিগুলো আছে, এটা যে আমাদের মানে সিজনাল ভাইরাল। জি, আমরা এখানে আসি পরীক্ষা পদ্ধতি যেটা হচ্ছে, এইটা প্রথমে ক্লিয়ার করতে বসান এই জিনিসটা, সেটা হচ্ছে এই যে এটা পরীক্ষা পদ্ধতি লিখিত বলা আছে কি, লিখিত পরীক্ষা এমসিকিউ, এই যে কথাটা যদি দেখা না যায় মোবাইলে, আমি বলে দিচ্ছি, লিখিত পরীক্ষা এমসিকিউ বলছে। এখন লিখিত পরীক্ষা এমসিকিউ বলতে আমরা অনেকেই না, খুবই কম সংখ্যক মানুষ আমরা একটু কনফিউশনে থাকি যে এটা বলতে কি ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং যে আমরা লিখি, এইরকম লিখিত নাকি এমসিকিউ লিখিত। যেমন 11 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে দেখা যায় এক কথায় লিখিত থাকে, 5টা সন্ধি বিচ্ছেদ লিখতে হয়, এরকম কি না অনেকেই ভাবে আর কি, ভাবে এটা। এইটা কিন্তু এই লিখিত হচ্ছে, লিখিত দুটাকেই বোঝায়, এমসিকিউ দিলে ওটাকেই লিখিত বলে, আবার যদি ওই যে খাতায় যেটা লিখি ওইটাকেও বলে, বাট এইটা হচ্ছে এমসিকিউ লিখিত, মানে এটা পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ, এটা আমরা সবাই মোটামুটি জানি, দু একজন যদি আমরা কনফিউশন থাকি তাদের জন্য এটা। পরীক্ষক বা পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তারা যদি মনে করে যে না তারা খাতায় লেখার যে লিখিত দিবে, ওটা তারা দিতে পারে, দুটো অপশনই আছে, বাট ধরে নিতে হবে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক, এটা ওই যে এমসিকিউ টাইপের যে 4টা অপশন থাকে, ওইটা লিখিত কথা বলা হচ্ছে এখানে, একটা ক্লিয়ার। 2 নম্বর যেটা বিষয় থাকে যে এই যে মার্কস ডিস্ট্রিবিউশন নতুন করে 90 মার্কস, 90 নম্বর, এটা কি প্রধান শিক্ষকের জন্য আলাদা, সহকারী শিক্ষকের জন্য আলাদা কিছু হবে, বা কারিগরির জন্য আলাদা কিছু হবে, তা হবে না কিন্তু, তাই না? সবার ক্ষেত্রে একই পদ্ধতি। এই যে বলা আছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এই যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা, সবার ক্ষেত্রে একই পদ্ধতিতে পরীক্ষা হবে, সবার জন্যই একই পদ্ধতি পরীক্ষা হবে। আর এখানে পরীক্ষার সময় কত নম্বর, কত মিনিট? 90 মিনিট, 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময়। 90 মিনিটের জন্য 90 মিনিট, মানে কি একটা কোশ্চেন আনসার করার জন্য কয় মিনিট? 1 মিনিট, রাইট? একটা কোশ্চেন আনসার করার জন্য 1 মিনিটই, 1 মিনিট সময় আছে একটা কোশ্চেন আনসার করার জন্য। এখানে নেগেটিভ মার্কস আছে, যেমন বিশেষ পরীক্ষায় নেগেটিভ মার্কস হচ্ছে একটা কোশ্চেন ভুল করলে 0.5 কাটা যায়, আর এইখানে যেটা হচ্ছে একটা কোশ্চেন ভুল করলে 0.25 কাটা যায়, রাইট? 25 কাটা যায়। 4টা কোশ্চেন ভুল করলে অন্য জায়গায় যেটা ইনকাম করছি 1 নাম্বার, ওই ইনকাম ছুটে যাবে, জি, তাই না?
আর গোল্লা খাওয়া যাবে না, গোল্লা না খেলেই যদি অ্যান্সার করতে বেশি গোল্লা খাই তাহলে তো ফেল করবে, নেগেটিভ মার্ক বেশি আসলে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পাস নম্বর হচ্ছে 50%, এটা বলছে সর্বনিম্ন পাস নম্বর এটা। তাহলে 90 এর 50% মানে হচ্ছে 45। আমরা আগেই শুরুতেই বলছি যে উপজেলাতে পরীক্ষা দেই, দেখা গেল যে না উপজেলা অনেক সময় থাকে না, প্রার্থী নেই, প্রার্থী নেই, তখন একটা চান্স হলেও হতে পারে, কিন্তু প্রার্থী নাই এরকম উপজেলা পাওয়া যাবে না, খুবই কম, এটা খুবই কম। সো 45 পেয়ে চাকরি হবে, এইটা ভাবা মানে অমূলক, এটা এক কথায় এটা মাথায় আনাই যাবে না, সর্বোচ্চ যত তুলতে পারি আমার সর্বোচ্চ যত তুলবে না, এটা তাকে ক্যালকুলেটিভ হইতে হবে, বোকা হলে তো চাকরি হবে না, তাকে যেটা করতে হবে যেহেতু কম্পিটিশনটা হবে ওইরকম ভাবে। দুটো জিনিস আমি বলবো, এক হচ্ছে যে এই যে আমি শুরুতেই বললাম পরীক্ষা দিচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, বিভিন্নতে পরীক্ষা দিবে, তো এটা ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। এক নাম্বার, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এই যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, এগুলো অনার্সের সাথে কোনো স্বাদ নাই, এগুলো কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো ওটার সাথেও কোনো স্বাদ নাই, ঠিক আছে? আমি বলবো নি যে এগুলা কোথার থেকে স্বাদ আছে বা সম্পর্ক আছে ওটা বলবো, কিন্তু প্রথম কথা হচ্ছে কে কোথা থেকে পরীক্ষা দিল এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভাবারই দরকার নাই যে আমার সাথে পরীক্ষা যারা দিচ্ছে বা দিবে যারা তারা কোথা থেকে পরীক্ষা দিচ্ছে বা কে কোথা থেকে আসে বা কার রেজাল্ট কেমন, কার সার্টিফিকেট কি, এগুলো হওয়ার দরকার নাই, শুধু নিজের দিকে ভাবতে হবে, তাই না? এক প্রকার সেলফিশ হওয়া, সম্পূর্ণ নিজের দিকে তাকাইতে হবে যে আমি কি পারতেছি, ইয়েস আমি আমার প্রিপারেশন কতটুকু এটাই ভাবতে হবে, আর ওই প্রিপারেশনের ঘাটতি কোনখানে, ঠিক আছে? এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাহলে মোট হচ্ছে কত নাম্বার? 90। তার মানে এমসিকিউ পরীক্ষা যেটা দেবে 90 নাম্বার। এইখানে যে জিনিসটা বলতে চাইছিলাম এই যে পাস নাম্বার 45, এইখানে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে এখানে যে এই যে বাংলায় 25, ইংরেজি এই যে নাম্বারগুলো যেগুলো আছে এটা কিন্তু বিসিএস এর মতো কঠিন কোশ্চেন হয় তা না, ঠিক আছে? এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে যে একবারে সহজ কোশ্চেন হয় 11-20 গ্রেডের মতো, তাও না, তাই না? বিষয়টা অবশ্যই বিসিএস থেকে একটু নিচের লেভেলে কোশ্চেন হয়, কিন্তু অন্যান্য পরীক্ষার থেকে একটু স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন হয়, তাহলে আমাকে স্ট্যান্ডার্ড পড়াশোনা করতে হবে। তো সেইটা এমন না যে বিসিএস এর থেকে কঠিন হবে বা ব্যাংকের মতো কঠিন হবে, এরকমও না। এইখানে যেটা হচ্ছে কোশ্চেনগুলো কমন থাকে, কমন থাকার কারণে যেটা সমস্যাটা হইলো এই যে কমন থাকার কারণে কি হয় যে 25-25 ইংরেজিতে পাওয়া যায়, হ্যাঁ ইংরেজিতে পাওয়া যায়, ইংরেজির মতো সাবজেক্টে 25-25 পাওয়া সম্ভব। বাংলায় আমাদের গতবার যে ফুজাইল স্যারের কথা যে বললো যে মানে তার ক্লাস থেকেই যেগুলো পড়িয়েছে 21 কমন ছিল, 21 এর মধ্যে 21 কমন ছিল। তো এবারও সে গ্যারান্টি দিছে, বলছে যে আমার ক্লাসে থেকেই 25 এর মধ্যে বাংলায় 25 পাওয়া দেবো, এটা কমন পাবে, সেই ক্লাস থেকে যদি 25 পাওয়া, তার মানে কোশ্চেনগুলো কমন পাওয়া যায়, এটা হচ্ছে বিষয়। যদি তাই হয় তাহলে এই যে টার্গেট যদি এই পাস নাম্বার 45 কে যদি মনে মনে যে কমপ্লাসেন্টে ভোগে যে 45 পেলে তো মাশাআল্লাহ আমার কাজ হয়ে গেছে, হ্যাঁ এই চিন্তা যদি মাথায় থাকে চাকরি হবে না, পাস হয়তো হবে কিন্তু চাকরি হবে না, এটা মাথায় রাখতে হবে। সো ওই জন্যে আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই 40%-এর কথা ভুলে যাও, এমনভাবে পড়াশোনা করতে হবে যে এই 90-এর মধ্যে থেকে আমার জন্য 80+ হয়, এটা টার্গেট থাকতে হবে। হ্যাঁ 80+, 10 নম্বর ছুটে যাক, ঠিক আছে? এটা যদি নাও হয় একটা মনে মনে টার্গেট আছে, তাই না? মনে আছে, মানে 80+ টার্গেট করলে অন্তত 70 তো পাওয়া যাবে, এটা প্রকাশ্য টার্গেট। হ্যাঁ জি, আর মনে মনে টার্গেট হচ্ছে 70+, তাহলে মনে মনে টার্গেটটা কত? 70+, ঠিক আছে? আর প্রকাশ্য টার্গেট কত? প্রকাশ্য টার্গেট হচ্ছে 80+, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবো আমরা। তাহলে এই টার্গেটটা মাথায় রেখে যদি পড়াশোনা করি তাহলে আমাদের কি হচ্ছে যে কোন জায়গায় আমাদেরকে বেশি নজর দিতে হবে? স্যার এখানে সবথেকে বেশি নজর দিতে হবে বাংলা এবং ইংরেজিতে। আচ্ছা, ওদেরকে তো আমরা বলিই নেই যে এই 90 নাম্বার কোনটা থেকে কত থাকবে, তুমি একটু বলে দাও। জি স্যার। আবার অনেকেই ভাবতে পারে এখানে আইসিটি আছে কিনা, ভূগোল আছে কিনা, এই বিষয়গুলো এখানে আছে কিনা, অনেকেই সাবজেক্ট 6টা আছে উল্লেখ, হ্যাঁ 6টা এখানে আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে বিজ্ঞানের যে 10 নাম্বার কোশ্চেন থাকবে ওখানে আইসিটি ঢুকবে। হ্যাঁ আইসিটি থাকবে, আইসিটি এখানে 2-1টা প্রশ্ন, 2-4-5টা প্রশ্ন থাকবেই এখানে, হ্যাঁ আইসিটি এর জন্য থাকতে পারে। জি, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিত এবং বিজ্ঞান, মানে এই 90 এইভাবে হিসাব করব আমরা, 90 নাম্বারের মধ্যে থেকে 50 নাম্বারই হচ্ছে শুধু বাংলা ইংরেজিতে। কি থাকতো আগে জানো? আগে জোর দিতে কোথায়? ইংরেজি আর অঙ্কে, জোর দিতে, তাই না? সেটা তো এখানে মজাটা কোন জায়গায়? মজা হচ্ছে যে প্রতিবারই যে কোনো চাকরিতে যাও, পরীক্ষা যাও, পরীক্ষা যারা নিয়ন্ত্রক তাদের মাথায় কাজ করে যে ইংরেজি অঙ্ক পারলে হয়ে গেল। দিস ইজ ফার্স্ট টাইম একটু চেঞ্জ আসছে,
মানে তাদের থিঙ্কিংয়ে এবং আইডিওলজিতে চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে বাংলায় তারা গুরুত্ব দিয়েছে। বাংলায় কেন গুরুত্ব দিয়েছে? অনেকগুলো কারণ আছে, অনেক কারণ আছে। এই যে মানে আরো বলতে গেলে যে ধরো নর্মাল বাংলা জিনিসটা, সে যদি প্রাইমারিতে যারা পড়ে তাদেরকে যদি নর্মাল একটা সমাস কি বা অন্যান্য যে জায়গাগুলো সন্ধি বিচ্ছেদ কোনগুলো কমন, এগুলো যদি স্টুডেন্টদেরকে না বলতে পারে, না পড়াইতে পারে, তাহলে এটা তো হইলো না বাংলা আমাদের মাতৃভাষা। পাশাপাশি রিডিং পড়াটা এটাও তো গুরুত্বপূর্ণ একটা। রিডিং পড়া অবশ্যই। আমি ওই যে আরেকবার ঢাকা ভার্সিটির কথাটা আসতেছে, ওখানে যখন গেছি আমি তো অত সুন্দর করে কথা বলতে পারি না, বাট আমার কাছে এত ভালো লাগছে যে ওরা যে কথা বলে এত বিশুদ্ধ কথা বলে বাংলা, মানে এত শুদ্ধ করে বাংলা কথা বলে, আমার খালি শুনতে ইচ্ছে হতো যে এটা যে বাংলায় যে কথা বলতেছে খুব সুন্দর কথা বলে, কবিতার মতো বাংলা কথা বলে। হ্যাঁ, এটা খুব সুন্দর। আমরা তো বাংলা কথা যে এত সুন্দর, এত সৌন্দর্য বাংলা মানে কথা বলার মধ্যে, এইটা যারা বাংলায় অনার্স করে তাদের ক্ষেত্রে এটা তাদের কথা বললে এটা আনন্দ লাগে মনে, এত সুন্দর কথা বলে। এটা বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা থাকে তারাই বোধহয় বেশি ভালো পারে, আমি জানি না। এর কারণ আছে, কারণ এখানে ওই যে টিএসসি তে আছে ওরা বিশুদ্ধ বাংলা উচ্চারণের অনেক সুবিধা দিয়ে ওদের আছে, ওই ডিপার্টমেন্টও আছে। তুমি তো খুব সুন্দর কথা বলো, আমাদের ওখানেও খুব সুন্দর কথা বলে। আমরা যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই 90-এর মধ্যে থেকে আমাদের 80+ করতে চাই, তাহলে এখানে খেয়াল করতে হবে যে ওই যে একটা ভিন্নতা লাগিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে নর্মালি ম্যাথে বেশি থাকে আর বাংলায় কিন্তু নর্মাল দিয়ে দেয়। কিন্তু এখানে কী করছে, বাংলায় 25 দিয়েছে, ইংরেজিতে 25 ইংরেজিতে বেশি থাকেই সবসময়, এবারও আছে। আর কমিয়ে দিয়েছে কোনটা? ম্যাথে কমিয়ে দিয়েছে, ম্যাথে কমিয়ে দেওয়ার একটা লজিক্যাল সাইড আছে কিন্তু, তাই না? ওই যে সায়েন্সের কোটা রাখছে 20%, হ্যাঁ, তাই না? তার মানে অনেকেই হয়তো এটাকে নেগেটিভ ভাবে ভাবতেছে যে এখানে যেন সায়েন্স যারা আছে তারা যেন বেশি সুবিধা না পায়। হ্যাঁ, দেখা যাবে আর্টস বা কমার্স ওরা যেন একটু এখানে সুবিধা পায়, ব্যালেন্স করে দিয়েছে বিষয়টা। এইখানে খেয়াল করতে হবে, এই যে 20 নম্বর যে গণিত আর দৈনন্দিন বিজ্ঞান থেকে যে 20 নম্বর আছে, এই 20-এ 20 পাওয়া যাবে, 1 নম্বরও ছুটবে না, 1 নম্বর ছুটবে না। কেন বলো তো কেন? স্যার এখানে যে গণিতগুলো আসে একদম বেসিক লেভেল থেকে আসবে, একদম বেসিক, মানে পাড়ার মতো গণিত কমন থাকবে। আর বিজ্ঞান এটাও পাড়ার মতো আসবে, অবশ্যই 8 এর আর 9 10 এর বিজ্ঞানটা পড়লে আর কিছু থাকবে না, যথেষ্ট। ঠিক আছে, তার মানে এখানে বিজ্ঞানের স্টুডেন্ট হওয়ার কারণে ও যে একটা যে বিশাল খেল দেখাবে এর সুযোগ নাই, এটা মাথায় রাখো। হ্যাঁ, ভুল করবে না আর ভয় পাও না। আমি যেটা বলতেছি বা আমরা যেটা বলতেছি এটাকে মানে খুব সুন্দর করে সিরিয়াসলি, অভিজ্ঞতা থেকে বলতেছি কিন্তু সিরিয়াসলি নিবা। কি আছে এখানে? এই যে 20 বিজ্ঞানের জন্য আছে, যারা তোমার কমেন্টের মধ্যে ইয়ে করতেছো যে এরকম যে বিজ্ঞানরা সুবিধা পেলে বেশি, লাভ নাই। এইখানে যে 20 নম্বর আছে ওই গণিত আর বিজ্ঞানে, ওই বিজ্ঞানের স্টুডেন্ট হলে যে 20 নম্বর পাবে, তুমি আর্টসের স্টুডেন্ট হলে ওই 20 নম্বরই পাবা। হ্যাঁ, এটা পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব, এবং বেশি পাইতে হবে, 1 নম্বরের জন্য না ছুটে যায়। ঠিক আছে, এটা সম্ভব এবং এটা করতে হবে। গেল এক। আর সাধারণ করে যে বাংলাদেশ বিষয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে 20 নম্বর, এখানে ভূগোল এখানে যোগ হবে, ভূগোলটা তো বাংলাদেশের বিষয়গুলোর মধ্যেই চলে যায়, মোটামুটি চলে যায় ওখান থেকে। আর এইখান থেকে যেটা 20-এর মধ্যে থেকে মনে রাখতে হবে যে এটা মানে 16 যেন থাকে, 16+ যেন হয়। এটা পাওয়া সম্ভব, হ্যাঁ, সম্ভব হলেও এটা একটা মানে ভাস্ট সিলেবাস। হ্যাঁ, ভাস্ট, বিশাল সিলেবাস, পড়লে পারা সম্ভব। এটা কি ফেসবুকে বন্ধ আছে? চলতেছে। আচ্ছা, তো কমেন্ট কেন মুভ করতেছে না? না, কিন্তু কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না, কমেন্ট তো থেমে আছে। তোমার ওখানে দেখা যাচ্ছে কতজন আছে? এখন কতজন আছে? 1.7K আছে, তার মানে আছে, অনেকেই যুক্ত আছে। আমাদের এখানে তো থেমে গেছে, আমি তো বুঝতে পারছি না কত আছে। কমেন্টও দেখতে পাচ্ছি না, কমেন্ট না দেখলে কেমনে হবে? না, কমেন্ট তো দেখতে। আচ্ছা, ঠিক আছে। এইটা কি বলতেছি যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় যেটা আছে, এইখানের কোশ্চেন, প্রথম কথা হচ্ছে যেহেতু সিলেবাস অনেক বড়, যারা প্রশ্ন করবে তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে। ঠিক আছে, তো এইটা এমন না যে বিসিএস এর যে বাংলাদেশ বিষয় বলি, বিসিএস এর যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে ভাস্ট সিলেবাস, এত বড় না, আবার একদম সংক্ষিপ্তও না, একবারে সংক্ষিপ্ত তাও না, কিন্তু মানে এটা পড়ায়েবল। হ্যাঁ, পড়ায়েবল, নতুন ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, পড়ায়েবল, এটা মনে রাখতে হবে যে এই 20 নম্বর পড়ায়েবল বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে পড়লে কমন থাকবে, ওই ধরনের প্রশ্নগুলো হবে। এখন ওই ধরনের প্রশ্নগুলো কি? ফার্স্ট এই দুটো ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলি, এই দুটো ক্ষেত্রে এই 40 নম্বর ক্ষেত্রে মানে আমার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যে এইটা বিগত বিসিএস সহ 10 বছর পড়লে ভালো হয়। 10 বছরের বিগত প্রশ্ন যদি পড়ো এই দুটোর ক্ষেত্রে, দেখো
বিগত 10 বছরের প্রশ্ন বললে আমার ধারণা যে মোর দ্যান 90% কোশ্চেন কমন থাকবে। অবশ্যই বিগত যে 90% এর কথা বললাম আমি, ইফ আই এম নট মিস্টেকেন, বাট যেটা হচ্ছে যে 90% কোশ্চেন কমন থাকার কথা। তো আজকে থেকে লেগে যাও, এটা হচ্ছে ফার্স্ট পরামর্শ, যে আজকের থেকে বিগত প্রশ্ন যেগুলো আছে বিসিএস প্লাস অন্যান্য যেগুলো আছে পড়া শুরু করে দাও, ঠিক আছে? পড়া কেন শুরু করে দিবা সেটাও বলি। সেটা হচ্ছে কম্পিটিশন একটা মূল খেলা কোন জায়গায় জানো? দুটো জিনিস, একটা হচ্ছে যে এরা পড়াশোনা শুরু করে সার্কুলার হওয়ার পরে, যে আগে সার্কুলার আসুক, আগে সার্কুলার তারপরে। আবার অনেকেই আছে স্যার এরকম যে পরীক্ষার ডেট আগে হোক তারপর দেখি, এরকম আছে। আমাদের কোচিংয়ে ভর্তি হয় জানো, পরীক্ষার 15 দিন বাকি, তখন বলে যে আমি তখন ভর্তি হয় জি হয়, তখন তার মাথায় আসে হায় রে এটা তো গেলই, তখন তার মানে বিবেকটা জাগ্রত হয়। হ্যাঁ, এইটা একটা ওয়ে, সেটা হচ্ছে যে আগে থেকে পড়তে হবে, তাহলে অন্যদেরকে বিট করতে পারবা। এই 10 বছরের প্রশ্নগুলো পড়তে বললাম, এটা তোমার কি কম পড়া মনে হচ্ছে? অনেক পড়া। এটা পড়তে শুরু করো, ব্যাখ্যা সহ পড়ে দেখো, তোমার মানে মাথার ঘাম পায়ে পড়ার মতো অবস্থা, যদিও ঘাম পড়বে না, কিন্তু ব্যাপারটা ওইরকমই ঘটবে, ঠিক আছে? তার মানে এটা তোমার অনেক সময় দিয়ে পড়তে হবে, এটা এক। আর একটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, আমি লাস্টে বলতাম, আবার লাস্টে পারলে চান্স পেলে বলবো, যেটা আমি সবসময় বলি, ম্যাজিক হচ্ছে যে তুমি কত ঘন্টা বাসায় সময় দিলা। এটা নিয়েও অনেকে দেখা যায় যে অনেক সময় বলে যে এরকম যে স্যার আমাদেরকে বলছে 10 ঘন্টা প্লাস পড়তে। আমি তো সবসময় বলি এটা 10 ঘন্টা আমি পড়লাম, তাহলে 10 ঘন্টায় আমি কী পড়লাম, সব কিছু পড়লাম, তাহলে আমার তো হইলো না। 10 ঘন্টা পড়তে পারে কোনো মানে নেই। বলে যে 2-3 ঘন্টা পড়লেই হয়ে যায়, কাজের পড়া পড়তে, এটা ঠিক আছে, কিন্তু মানে 10 ঘন্টা কেন পড়তে হবে এইটার আমার কাছে ভুরি রিজন আছে। জাস্ট এই ক্ষেত্রে শুধু এটা মনে রাখবা যে স্যার এক্সপিরিয়েন্স মানুষ, আমার কথা ভাববা যে স্যার হচ্ছে এক্সপিরিয়েন্স মানুষ, স্যার যা বলছে ওইটাই কারেক্ট, কে কী বললো ওগুলো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, কেন এটা কারেক্ট সেটা পরে বুঝবা, এইটা হচ্ছে ব্যাপার। আর একটা হলো যে তোমার কি বলছি যে এটা মানে 10 বছরের বিগত প্রশ্নের কথা বলছি, আর এখানে যেটা বললাম যে টাইম 10 ঘন্টা মানে প্লাস সময় দিতে পারলে খুবই ভালো, চাকরি হয়ে যাবে। এই 10 ঘন্টা কেন বলছি, এখানে 10 ঘন্টার মধ্যে একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভিশন। এটা আমাদেরকে দিতে হবে। রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি 2-3 ঘন্টা যদি পড়াশোনা করো, 4 ঘন্টা যদি পড়াশোনা করো, পড়তে পারবা, রিভিশন দিতে পারবা না। আর 10 ঘন্টা পড়াশোনা করলে বা 10 ঘন্টা বেশি পড়াশোনা করলে তুমি এত সুন্দর রিভিশন করতে পারবা, তোমার সাথে কেউ পারবে না, ঠিক আছে? বলতেছি ইউটিউবে অফ হয়ে গেছে স্যার। এখানে একটা বিষয় রিভিশনের ক্ষেত্রে, যে আমি একটা পড়া যদি 100 নম্বর একটা আমি প্রশ্ন পড়লাম, 100টা প্রশ্ন, হ্যাঁ, পড়ার পর এখান থেকে হয়তো আমার 5টা মনে থাকলো, এটাকে যখন আমি আবার রিভাইজ করব আরো 5টা বাড়বে। আমি যতবার রিভাইজ করব তত কিন্তু আমার কিন্তু জানার পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যাচ্ছে, মনে থাকার হারটা কিন্তু বেড়ে যাচ্ছে যতবার রিভিশন দিব। না, এটা হচ্ছে যে মানে গল্প করার কিছু নাই, ওরা তো ভাববে যে স্যার হয়তো বলতেছে বলার কথা বলতেছে, পড়ি না পড়ি নেই এটা বলতেছে। কিন্তু তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি তো 27তম বিশেষ থেকে পড়িয়েছি। 27তম বিশেষ আমাকে দেখলে এরকম মনে হচ্ছে, বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো এই বিশেষ পড়াই। সো কয়েক হাজার স্টুডেন্ট আছে যারা বিশেষ ক্যাডার হয়েছে, তো এরকম আছে কয়েক হাজার। সো ওই তাদেরকে যে বলছি তারা কথাগুলো শুনছে, এরকম ভুরি আছে। তোমাদের ক্ষেত্রে এই কথাটাই বলতেছি, সেটা হচ্ছে যে এই যেটা বললাম যে সময় নিয়ে পড়তে হবে, রিভিশন বেশি করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। শুনলে শোনো, না শুনলে তো করার নেই, বাট শুনবা। এইটা গেল একটা জিনিস। তার মানে এই যে এই দুইটা ক্ষেত্রে বললাম। এখন আসলে বাংলা আর ইংরেজির ক্ষেত্রে যদি বলি আমরা, এইটার ক্ষেত্রে ভাই একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে এটা শিখতে হয়, তাই না? বিষয়টা ইংরেজির ক্ষেত্রে এটা রুলসটা শিখতে হয়, বুঝতে হয়। এখানে আমার যে ক্লাসরুম ইংলিশ বইটা আসতেছে, ইনশাল্লাহ এটা আর হয়তো 10 দিনের মধ্যে চলে আসতে পারে, প্রচুর প্রি অর্ডার হয়ে গেছে বইটার। এবার যে ক্লাসরুম ইংলিশ বইটা আমি করেছি, এটা খুবই মানে এফেক্টিভ হবে যে কোনো পরীক্ষার জন্য, বিসিএস এর জন্য থেকে শুরু করে প্রাইমারি এনটিআরসিএ, মানে এত সুন্দর গুছিয়ে যে এটা বইটা করা হচ্ছে, যে আমি ক্লাসে যেভাবে ইংলিশগুলো পড়াতাম বুঝাতাম ওইভাবেই তোলা হচ্ছে। এবং প্রত্যেকটা টপিক শেষেই ওখানে যেটা করেছি সেটা হচ্ছে ধরো টপিক রিলেটেড 25 কোশ্চেন আলাদা করে দেওয়া প্রত্যেকটা টপিক, তারপরে ওই টপিকের থেকে কনফিউজিং কোশ্চেন 10টা করে লাগিয়ে দিয়েছি, কনফিউজিং কোশ্চেন হয়ে যায়, আরও 10টা কোশ্চেন আলাদা করে দেওয়া আছে, এবং এরপর একটা এক্সাম দেওয়া আছে। কনফিউজিং কোশ্চেনগুলো কোথা থেকে আমরা এই করছি, এইটা হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো যেটা কোথাও পাওয়া যাবে না, কোশ্চেনটা এরকম কনফিউজিং কোশ্চেন 10টা করে লাগানো আছে, যে সে পারে কিনা, ডিফিকাল্ট কোশ্চেনগুলো পারে কিনা এটা ফেস করার জন্য। তো ওটা যাই হোক, অন্য কথা যাচ্ছে। তো ইংরেজির ক্ষেত্রে এই যে 25-এর মধ্যে যদি আমি ভালো করতে চাই, তাহলে এইটার ক্ষেত্রে আমার মনে হয় যে স্যারদের যে শেখানোর পদ্ধতি, বিশেষ করে আমাদের যে ইংরেজি স্যাররা যারা আছে, জাহিদ স্যার, জিহাদ স্যার, দীপ্ত স্যার, এই স্যাররা যেভাবে পড়ায় তারা কিন্তু এটা বলেই দেয় যে তাদের ক্লাসটা যদি ভালো করে ফলো করা যায়, যে রুলসগুলো যেভাবে পড়ায় সেটা যদি ঠিকমতো পড়তে পারি, তাহলে
যদি 20 নাম্বার 25 নাম্বার কোশ্চেন করা হয় বা 20 নাম্বার যে নাম্বারে কোশ্চেন করা হবে ওইটাই পাওয়া সম্ভব, কারণ কোশ্চেন এখান থেকে কমন পাওয়া সম্ভব, মানে ওই রুলসটা কমন পড়ে যাবে। আর ভোকাবুলারির ক্ষেত্রে তো একদম একটা শিট বাছাই করা শিট ধরিয়ে দিলে এটা কমন থাকবে কোশ্চেন ভোকাবুলারির ক্ষেত্রে, স্পেলিং হোক, তারপরে মানে ভোকাবুলারির জন্য যে শব্দ সিনোনিম অ্যান্টোনিম থাকে, তারপর অনার সাবস্টিটিউশন থাকে, জি অনার এগুলো কমন থাকে, ইডিয়ম ফ্রেজ ইডিয়মস গুলো থাকে, ইডিয়মস গুলো কমন থাকে, এটা কমন থাকে, কমন থাকে। আর যদি একটু এদিক ওদিকও হয় তাও ওই যে 4টা অপশন থেকে আনসার করা যায় যদি পড়াশোনা করা থাকে। হ্যাঁ পড়াশোনা করা থাকে হবে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যদি এটা ঠিকমতো পড়া যায় তাহলে এই যে বাংলায় আমাদের তো ফুজাইল তো গ্যারান্টি দিয়ে দিছে 25, তার ক্লাসে 21 থেকে 21টা গতবার ছিল, এবার সে 25-এর মধ্যে 25ই পাইয়ে দিবে। ইংলিশেও তাই, যদি স্যাররা যেভাবে ক্লাসে পড়াবে হয়তো ডিরেক্ট প্রশ্নটা আসবে না, কিন্তু ওই রুলটা কম পড়বে। তার মানে কি রুলটা যদি বুঝি আমি, আর এটা তো লাইভ ক্লাস শেষে তো রেকর্ড করে দেওয়া হয়, বাসায় দেওয়া হয়, রেকর্ড ক্লাস ইচ্ছা মতো একটা জায়গায় বুঝি নাই যতবার ইচ্ছা টেনে টেনে দেখা যায়। তো একটা জায়গায় না বুঝলে এটা বারবার দেখে ক্লিয়ার হয়ে খাতায় লিখলে এটা তো না বোঝার কিছু নাই। যেহেতু স্যাররা বলে যে আমাদের ক্লাসগুলো ঠিকমতো করলে, সবগুলো ক্লাস করলে এখান থেকে 25-এ 25 পাওয়া সম্ভব, সো ওই সুযোগ আমি কেন নিব না? 25-এর মধ্যে 25 নাই পেলাম, দরকার কি আমার? আমি যদি 20ও পাই তাও তো অনেক নাম্বার, 20 কজনে পায়। তো এই জায়গাগুলো খেয়াল করতে হবে যে এইখান থেকে প্রথম কথা হচ্ছে আমি যদি বলি যে ধরো কোচিং করবে না, এই দুটোর ক্ষেত্রে যেটা বললাম ওটার ক্ষেত্রে যদি বলি কোচিং করবে না, তাহলে তার জন্য পরামর্শ হচ্ছে অফকোর্স এই বিগত প্রশ্ন, হ্যাঁ বিগত 10 বছরের প্রশ্ন হচ্ছে ফার্স্ট পরামর্শ আমার, বাংলা এবং ইংরেজি। কিন্তু প্রবলেমটা কোনটা হবে যে ইংরেজির বিগত প্রশ্ন থেকে কিন্তু ডিরেক্ট, এগুলো যেমন ডিরেক্ট কোশ্চেনগুলো আসবে, হুবহু আসবে, ওখানে কিন্তু হুবহু কোশ্চেনটা করে না, একটু ঘুরিয়ে দিবে আর কি। ঘুরিয়ে দিলে এটা কী করতে হয়, শিখতে হয়, ঠিক আছে? বাংলাও তাই, বাংলায় যেমন ফুজাইল যেভাবে পড়ায়, আমাদের ওশানও পড়ায়, যেভাবে বাংলাগুলো গুছিয়ে দেয়, আমাদের যে আরেকজন স্যার আছে সবুজ স্যার, এরা যেভাবে গুছিয়ে দেয় তো ওইটা কাজে লাগে, ঠিক আছে? আমাদের হয়তো কোচিং নিয়ে আমরা একটু টাচ দিয়ে ফেলতেছি সবাইকে, বাট এটা প্রসঙ্গক্রমে আসতেছে কথাটা। তো ওকে, আমরা এটার ক্ষেত্রে কী করলাম যে যদি আমরা এখান থেকে মানে টিচার যদি বলে যে আমার ক্লাস থেকেই 25-এ 25, তাহলে এটা গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ 15 থেকে 25 বছর ধরে পড়ায়, এমনিতে কথাগুলো বলতেছে না। তো এই জায়গাগুলো যদি আমরা ঠিকমতো ক্যারি করতে পারি তাহলে যে 80+ কিন্তু আমাদের হবে। আর আমরা আরেকটা লাইভ ইনশাআল্লাহ করব, সেখানে শুধু এইখানেই কিভাবে 80+ করা যায় সেই কৌশলগুলো এবং কি টপিকগুলো পড়বে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কিভাবে বাসায় পড়বে, কোন জায়গাগুলো পড়বে, এগুলো নিয়ে আমরা একটা লাইভ বা ভিডিও করে দিতে পারি, তাহলে মানে সবার বেশ কিছু কাজে লাগবে। আরেকটা মজার বিষয় হলো স্যার, আগে তো পরীক্ষা হতো 75-এর, হ্যাঁ, তার মানে ওখানে যদি আমি 8 ঘন্টা পড়তাম, এখন হচ্ছে 90, মানে আমার পড়ার গতিটা আরেকটু বাড়াই দিতে হবে। ওখানে যদি আমি সার্কুলার প্রকাশিত হওয়ার 2 মাস আগে থেকে পড়তাম, তাহলে এখন পড়তে হবে আমাকে আরো 3 মাস, মানে আরো 1 মাস অতিরিক্ত আমাকে পড়তে হচ্ছে, কারণ যেহেতু বেশি প্রশ্ন মানে পড়াও। এক কথা বলতে গেলে বেশি পড়তে হবে, বেশি পড়া না পড়লে চাকরি হবে কেমনে? আর এইটা বেশি পড়ার কথা বললেই ওদের কি হয় যে মানে মাথার মধ্যে হয়তো স্ট্রাইক করে যে বেশি না পড়ে, মানে একটা জিনিস মাথায় কাজ করি জানো, আমি যদি বলি যে আমাদের এখানে কোচিং করো, তোমার বাড়িতে পড়তে হবে না, ক্লাসে স্যারদের ক্লাসগুলো করবা, বাস তোমার চাকরি হয়ে যাবে, কি খুশি, এখন ভর্তির একদম লাইন লেগে যাবে, কিন্তু বাসায় কিন্তু পড়তে হবে, আমরা যতই পড়াই না কেন। না, যদি এটা খালি বলা যায় যে বাসায় পড়তে হবে না, তুমি ভাই যে স্যাররা ক্লাসগুলো করবে, ক্লাসেই পড়া শেষে তুমি ইচ্ছা মতো ঘুরে বেড়াও, ঠিক আছে? এই কথাটা বললেই ভর্তি হয়ে যাবে, মানে কি পরিমাণ ভর্তি হবে এর কোনো মানে ইয়া নাই। দেখছি যে দারুণ কথা স্যার বলছে, তার মানে এটা ঠিকই আছে, কিন্তু এই কথা তো আমরা বলতে পারবো না, এটা মিথ্যা কথা বলা হবে, যে না শুধু স্যারদের ক্লাস করলাম আর ঘুরে বেড়ালাম, এটা একদম চরম মিথ্যা কথা বলা হবে। যেটা সত্যি কথা সেটা হচ্ছে বাসায় হচ্ছে পড়াটা আসল কাজ। ওশান কি বলো? জি, বাসায় পড়তে মানে চাবিটা তোমার কাছে। টিচার 2 ঘন্টা পড়াচ্ছে, বা আমি যেই স্যারেই ক্লাসই করি, স্যার হয়তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যা পড়াচ্ছে ওইটা একটা গাইডলাইন দিচ্ছে, কিন্তু খেলাটা তোমার হাতে। এই জন্য আমি বলি যে 10 ঘন্টা বা মোর দ্যান 10 আওয়ার্স বাসায় পড়লেই তুমি ম্যাজিকটা তুমি তৈরি করবা, তোমার ম্যাজিক আর কেউ তৈরি করে দিবে না, তোমাকেই তৈরি করতে হবে, এবং সেটা তুমি পারবা। এখানে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা বা কী করলে এগুলা ভাবারই দরকার নাই, বা তোমার সাথে কারা পরীক্ষা দিচ্ছে, তার রেজাল্ট কী, এগুলো নিয়ে একদম চিন্তা করার দরকার নেই, জাস্ট নিজের দিকে তাকাইলেই হবে, ঠিক আছে? ওকে, আমরা এটা কি শেষ করতে পারলাম? আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা আমাদের বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। জি আছে, এখানে আর কিছু আছে? ও ভাইবার 10 নাম্বার আছে, এটা তো বলছি আগে। ভাইবার 10-এর মধ্যে থেকে 5 নম্বর পাস, এটা নিয়ে আমরা মাঝখানে কথা বলছি, যারা এখন যুক্ত হয়েছে ভাইবার 10 নম্বরের থেকে কি বলবো মাঝখানে বলে দিছি, ওই বিষয়গুলো এই ভিডিওতে আগে টেনে দেখো, তাহলে ভাইবার সব কিছু পেয়ে যাবা। ভাইবার নিয়ে আর না বলি, জি ঠিক আছে? তাহলে এই হচ্ছে 100 নম্বর, এই 100 নম্বর মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বার যারা পাবা তাদের মাশাআল্লাহ চাকরি হবে। এখানে তোমাকে বলছি যে ডিরেক্ট টার্গেট থাকবে তোমার 80 নম্বর 90-এর মধ্যে থেকে,
আর একটা প্যাসিভ টার্গেট, তাই না, বা ইনডাইরেক্ট টার্গেট যেটা থাকে 70+ যেন অ্যাটলিস্ট থাকে, অথচ তোমার 5 নাম্বার কিন্তু 45, ওই 45 নিয়ে চিন্তা করিও না। শেষ এই টপিক। হ্যাঁ, আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিক বলবো, মানে যে টপিকটা এখনো আসলে সবাই সন্দিহান, এতদিন ধরে বলা হচ্ছে গ্রেডের যে সিস্টেম, গ্রেড কত, তাই না, এটা কথা তো বলেনি অনেকে, হয়তো এখানে বলতেছে বা বুঝতেছে যে গ্রেডের কথা। এটা বলার পরে তোমাদের প্রশ্নগুলো আমরা ধরবো। হ্যাঁ, যার যা প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, যে আমাদের এই কথা থেকে কতটুকু বুঝছি আমরা বা কেউ বুঝি নাই, সেটা নিয়েও বলবো, চেষ্টা করবো আর কি। হ্যাঁ, এইটা একটু ওশান, এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারি কিনা, যে এইটা কততম গ্রেডের চাকরি হবে, আমরা কি ওদের ধরবো কিনা, বলতে পারি কিনা। আচ্ছা, আপনারা একটু কমেন্টস করেন যে কালকে যে প্রজ্ঞাপনটা হয়ে গেছে, এই প্রজ্ঞাপন হয়ে যাওয়ার পরে আপনাদের কি ধারণা যে প্রাইমারি যে শিক্ষক হবে, সহকারী শিক্ষক, তাদের গ্রেড আসলে কততম হতে যাচ্ছে, বা প্রধান শিক্ষকের গ্রেডটাই আসলে কত? একটু কমেন্টস করেন দেখি আপনারা কি বুঝছেন আর কি, একটু বলবেন। আচ্ছা, একটু দ্রুত কমেন্টস করবেন যে আপনারা আসলে প্রাইমারি যে শিক্ষক, এটা কততম গ্রেড হতে পারে। গতকালকে যে প্রজ্ঞাপনটা হয়েছে এই অনুযায়ী কে কি বুঝছেন, কততম গ্রেড হতে পারে? 11তম বলেছে অনেকেই, 11 আসছে। আচ্ছা, 11তম বলেছে, এরপর অনেকে 11তম মন্তব্য করছে, অনেকে 12 বলতেছে। 12 না, এটা আমরা একটু শেষ করে দিই, অনেকক্ষণ কথা বলছি আমরা, 1 ঘন্টা পার হয়ে গেছে। সেটা হচ্ছে এইখানে আমরা দেখি স্পষ্ট করে বলে নাই কততম গ্রেড, কিন্তু হ্যাঁ, এটা আমাদের মানে কারোর পক্ষেই বলাটা কঠিন, কারেক্টলি কারোর পক্ষে বলাটা ডিফিকাল্ট। সেটা হচ্ছে কততম গ্রেডের হবে বলে নাই কিন্তু, বাট এটা ধরা যায় যে কি বলছে। ওখানে আমরা ধরি, কোন জায়গা থেকে ধরবো এটা আমরা দেখো, এইখানে বলছে তবে শর্ত, লাস্ট পয়েন্ট বলছে ওই যে প্রজ্ঞাপন সেটার মধ্যে বলছে তবে শর্ত। কি শর্ত? এই যে শর্তটা কি বলছে, 15 থেকে 14তম গ্রেড, মানে সর্বোচ্চ 15 আর তার নিচে 14তম গ্রেডে এই যে কোনো পদ হইতে, মানে এই 15তম 14তম গ্রেডের যদি কেউ থাকে, তাহলে সে কি করতে পারবে, এই যে 12তম থেকে 10ম গ্রেডে যেতে পারবে, 12তম থেকে 10ম গ্রেডে যেতে পারবে। মানে এই মুহূর্তে কেউ যদি 15-14তম গ্রেডে থাকে, প্রাইমারিতে কোনো পদে যদি সে যুক্ত থাকে, সেখান থেকে সে এই 12তম থেকে 10তম গ্রেডের কোনো একটা পদে সুপারিশপ্রাপ্ত হতে পারবে যদি তার যোগ্যতা থাকে। তাহলে আমরা কি বুঝছি, যে প্রাইমারিতে এবার যেটা নিয়োগ দেওয়া হবে সেটা কততম গ্রেড হবে, ওটা বলছে এখানে আপাত দৃষ্টিতে এখানে বলে দিয়েছে পরোক্ষভাবে যে 12তম গ্রেড, পরোক্ষভাবে বলেছে 12তম গ্রেডের কথাটা ইঙ্গিত দেয়া আছে, 10ম গ্রেড, প্রধান শিক্ষক 10ম গ্রেড এই কথা। তাহলে আমরা এবারে যে বিজ্ঞাপনটা হলো, আমরা এটাকে মানে মোটামুটি এটা গেস করে নিতে পারি যে এটা হয়তো 12তম গ্রেড হিসেবে এটা ধরা হতে পারে। ঠিক আছে, এই বিষয়টা একটু আমরা একটু কনফিউশন অনেকের মধ্যে থাকবে, স্বাভাবিক জিনিসটা, বাট একটু লেখার থেকেই যে যুক্তির থেকে একটু বোঝানোর চেষ্টা করলাম। বাট এটা আমাদের ভুল হতেও পারে, যদি ভুল পরবর্তী সময় হয় তখন তো রাগ করা যাবে না, তখন কারেকশন করে নিতে হবে। বাট আপাতত এটা মাথা রাখতে হবে যে এটা 12তম গ্রেড এটা হতে পারে, মানে সমূহ সম্ভাবনা। ঠিক আছে, আর প্রধান শিক্ষক 10ম গ্রেড। সো আমরা এবার প্রশ্ন উত্তরে যাব, আর প্রশ্ন উত্তরে আমরা চলে যাওয়ার আগে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, প্রশ্ন উত্তরগুলো দেখবো। বিজ্ঞাপনটা হচ্ছে যে আমাদের প্রাইমারি প্রাইমারি যে বিজ্ঞাপন হচ্ছে, আমি একটু আগে বললাম যে আমরা কি করি, সার্কুলার হওয়ার পরে পড়াশোনা শুরু করার চেষ্টা করি, এটা ভুল। স্পষ্ট হচ্ছে 90 নাম্বার, এই 90 নাম্বার এমসিকিউ পরীক্ষায় বিশেষ করে বাংলা ইংরেজিতে কীভাবে 50-এর মধ্যে 50 তোলা যায় সেই বুদ্ধি করতে হবে। তখন এটার ক্ষেত্রে কী হয়, স্যাররা যেহেতু নিজেরাই বলতেছে যে আমাদের ক্লাসগুলো যদি করে বাসায় একটু পড়াশোনা করে, তাহলে ওই ক্লাসগুলো থেকেই 25-এ 25 কভার করা যাচ্ছে। তো এটা তো গ্রেট চান্স, হয়তো নিজের প্রিপারেশন অনেক ভালো আছে, বাংলায় আমি হয়তো ভালো পারি, ইংরেজিতে ভালো পারি, বা আমি বাংলায় অনার্স করেছি, তারপরে বাংলা স্যারে ক্লাস করতে হবে। কি বলো? জি, বাংলা অবশ্যই করতে হবে, কারণ যারা বাংলা পড়ায় তারা বাংলার স্টুডেন্ট, কিন্তু তারা বাসায় প্রচুর পড়াশোনা করে এই ক্লাসগুলো নিতে আসে। তাহলে আমার প্রিপারেশন যদি ভালো থাকে, আমি যদি ইংরেজিতে অনার্স মাস্টার্স করি, তারপরে ইংরেজি স্যারের ক্লাসগুলো আমরা করব। ঠিক আছে, আমার প্রিপারেশন যতই ভালো থাকুক, স্যারদের যে প্রিপারেশনটা নেওয়া আছে, ওই প্রিপারেশন মানে স্যারদের যে নোট বা স্যারদের যে পড়ানো কৌশল বা কী কী ইম্পর্টেন্ট বলছে, ওগুলো সব আমি নিয়ে নিব। আমার কি হবে, যে আমার যেগুলো তথ্য আছে বা আমার যে সমৃদ্ধি আছে, এর সাথে স্যারদেরটা যুক্ত হবে। দুইটা যুক্ত হলে আমার কি হবে, আমি অনেক মানে স্ট্রেংথ পাবো। ঠিক আছে, আমার জন্য ভালো হবে, রাইট? সেটার জন্য এই যে এখানে যে ব্যাচটা আছে, এখানে আমি জাস্ট এটা বলতে পারি যে বাংলায় আমাদের যে 3 জন বাংলা শিক্ষক আছে, 3 জনই মানে খুবই ভালো পড়ান ক্লাসে, আনডাউটেডলি ভালো। ইংরেজি যে 3 জন আছে, 3 জন স্যারই খুবই ভালো, আমরা সবাই জানিও, যাদের ক্লাসগুলো করেছি আমরা জানি যে স্যাররা কীরকম কম্পিটিটিভ।
আর এখানে আমাদের গণিতের কথা তো বলার অপেক্ষা রাখে না, গণিতে আমাদের সবচেয়ে মানে ফেভারিট টিচাররা এখানে থাকে, যে খুবই মানে পপুলার, তারা খুবই ভালো পড়ায় গণিতের, বিজ্ঞানের। আর সাধারণ জ্ঞানের কথা আমি কী বলবো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 15 থেকে 25 বছরের যারা অভিজ্ঞ তারা কিন্তু সাধারণ জ্ঞানগুলো এখান থেকে পড়ায়। আমাদের সাজ্জাদ স্যার আছে, আমাদের অভ্র স্যার আছে, আমাদের মিলন স্যার আছে, তো দে আর ভেরি কম্পিটিটিভ। তো এই টিচার সম্পর্কে বলার কিছু নাই, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে যেভাবে পড়াবে, তা আমার মনে হয় যে এই চাকরিটা কনফার্ম করার জন্য, এটার জন্য ওয়েট করে যে আমরা যে কী বলে যে সার্কুলার হোক তারপরে আমরা দেখবো নি, এটা একটা মিস্টেক হয়ে যেতে পারে। একা প্রস্তুতি নিতে পারলে ভালো, কিন্তু ওই প্রস্তুতির সাথে স্যাররা যেভাবে গুছিয়ে দিবে পড়াগুলো সাবজেক্টিভ বইতে, এই 6টা সাবজেক্টের যে পড়াগুলো আছে ওইটাকে যদি অ্যাড করে পড়া যায় তাহলে এটা ভালোর উপরে কয়েক গুণ ভালো হয়ে যায়। ওইটা করার জন্য কিছু হয়তো ফি দিতে হবে, কিছু খরচ করতে হবে। তারপর একটা মেগা ডিসকাউন্ট চলতেছে আমাদের এখানে, বিগ ডিসকাউন্ট। তো এটা চলতেছে খুবই সীমিত সময়ের জন্য, একটা বড় ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে 55% ডিসকাউন্ট আছে এই মুহূর্তে, এখন ভর্তি হলে 55% ডিসকাউন্ট আছে, যা আছে তার মধ্যে থেকে এটা একটা ফ্যান্টাস্টিক একটা চান্স। এটা হইলে প্রচুর এক্সাম আছে, কিন্তু এই ব্যাচটার মধ্যে প্রচুর এক্সাম আছে। বাড়ির পড়াতে যারা দিচ্ছে, এটা আমাদের যারা নন ক্যাডার এবং ক্যাডারদের মিলে একটা রিসার্চ টিম আছে, তারা প্রতি সপ্তাহে বাড়িতে প্রাইমারি শিক্ষকের জন্য যারা প্রস্তুতি নেয় তারা বাড়িতে কতটুকু পড়বে এটা একটা নির্দেশিকা দেওয়া আছে, যে এক সপ্তাহে এইটুকু পড়বে এবং ওইটার উপর পরীক্ষা হবে। তো জাস্ট এই গাইডলাইনটা ফলো করলে তো মানে পরীক্ষার আগে দিয়ে তার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। স্যারদের ক্লাস তো আছেই, আর ক্লাসগুলো তো লাইভ ক্লাস, জুমে লাইভ ক্লাসগুলো হয়। তো এই ক্লাসগুলো যখন করা হয় তো ইন্টারাক্টিভ হয়, স্যারদের সাথে কথা বলা যায়। এটা এমন না যে ফেসবুক গ্রুপে ক্লাস নেওয়া হয়, এরকম না। কিন্তু আবার এই ক্লাসটা যখন হয়ে যায় তখন এটা আবার রেকর্ডটা আবার দেওয়া হয়, যে ব্যাসে রেকর্ড দেওয়া হয়। রেকর্ড দিলে কী হয় যে ওই দিনই রেকর্ড দিয়ে দেয়, যে জায়গাটা বুঝি নাই ওই জায়গাটায় টেনে টেনে বারবার যদি দেখা যায়, কম সময়ে একটা ক্লাস কয়েকবার রিভিশন দেওয়া সম্ভব হয়। যেটা সরাসরি কেউ যদি কোথাও ক্লাস করে, সরাসরি কোনো স্যারে ক্লাস করলো, কিন্তু এটা ক্লাস শেষ, তার মানে 3-4 ঘন্টার মধ্যে সে ভুলে যাবে, আর এটা দেখার সুযোগ নেই। এইখানে কিন্তু সেই সুযোগটা আছে। তো এইটা মানে এই কোর্সটার জন্য, এই কোর্সটা বিস্তারিত কোথায় দেওয়া আছে এই মুহূর্তে আমাদের এখানে দেখো যে এটা কোর্স ফি ছিল 5,500 টাকা, কিন্তু এই মুহূর্তে ভর্তি হলে এটা কি আছে 2,475 টাকা আসবে অনলি, মানে এটা 55% ডিসকাউন্ট। এটা আমাদের সব থেকে বড় যে ডিসকাউন্টগুলো থাকে, এটা খুব থাকে, তার মধ্যে অন্যতম একটা সব থেকে বড় ডিসকাউন্টের একটা। তো এইটা আমরা সুযোগটা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। নিলে যেটা হবে, যতটুকু প্রস্তুতি আছে তার থেকে কয়েক গুণ প্রস্তুতিটা বেড়ে যাবে। এটা যেন মিস না হয়। এটা এই যে 2,475 টাকা, এটা কিন্তু মানে আমরা যখন তখন খরচ করে ফেলি। হ্যাঁ, এটা যখন তখন খরচ হয়ে যায়। দুটো প্যান্ট বা দুটো শার্ট টার্ট কিনলেও এই টাকা শেষ। কিন্তু এইটার জন্য এই যে এতগুলো ক্লাস, এতগুলো পরীক্ষা, এত কিছু এখান থেকে আসলে এটা শুরু না করলে বলা যাবে না যে কত কিছু। তো এই জিনিসগুলা এই টাকা দিয়ে করা সম্ভব হবে। সো এটা হচ্ছে আমরা শুধু বিজ্ঞাপনের জন্য বললাম তা না, মিন করলাম বিষয়টা। এটা যদি বুঝে থাকি তাহলে এটা সুযোগটা মিস করব না। ঠিক আছে স্যার, এইখানে শুধু যে স্যারদের ক্লাসই দেখবে তা না, মেন্টর সুবিধা আছে স্যার এখানে, মানে একদম হাউস টিউটর যেরকম রাখে বাসায়, ঠিক ওইরকমই এখানে আমাদের আছে। না, এটা তো আমাদের অন স্টপ সার্ভিস আছে, অন স্টপ সার্ভিসের প্রবলেমগুলো জানালে, অর্থাৎ এখানে একটা বিগ টিম, 200+ মেম্বার আমাদের এখানে, 200+ মেম্বার্স আছে এখানে, যারা এই স্টুডেন্টের সাথে যুক্ত আছে। এরপরও তো অনলাইন হওয়ার কারণে বহু ফোন আসে, তো 50 জন শুধু ফোন নাম্বার ধরে। তো 50 জন ফোন নাম্বার ধরার পরেও কিন্তু অনেক সময় ফোনগুলো ধরতে পারে না এখান থেকে, অনেকেই বলে যে কল দিয়ে পাই না। হ্যাঁ, কল দিয়ে পাই না, এরকম অনেক সময় থাকে। কিন্তু এটা বুঝতে হবে যে এটা তার মানে কি, যে এখানে সুযোগ সুবিধা সব ধরনের রাখা আছে। আমরা যে জুমটা দেই, এই জুমটা মাসিক ফি দিই আমরা 1 লাখ টাকার উপরে। জুমের যে ক্লাসটা হয়, ওই জুমের যে ফিটা থাকে, এটা আমাদের মাসিক ফি পড়ে 1 লাখ টাকার উপরে। ইচ্ছা করলে আমরা ক্লোজ গ্রুপে নিতে পারতাম, তাহলে এটা আমাদের কোনো ফি লাগবে না, ফ্রিতে করতে পারতাম। কিন্তু সেটা আমরা করি না এখান থেকে। এগুলো মানে বলতে গেলে হাজার রকম সুবিধা আছে এখানে। আর স্যাররা তো আনপ্যারালেল, প্রত্যেকটা স্যার, আমি বলবো না যে বাংলাদেশের বেস্ট স্যার, এটা বলবো না, কিন্তু তারা যেই পরিমাণ আন্তরিক এবং তারা যেভাবে ক্লাসের মধ্যে দায়িত্ব নিয়ে পড়াবে, তো এইটা আনপ্যারালেল, এইটা সহজে পাওয়া যাবে না। কারণ এইভাবেই ট্রেনিং প্রাপ্ত তারা এইভাবে ক্লাস না নিলে স্টুডেন্ট কমপ্লেন করবে। আমাদের এখানে স্টুডেন্ট কমপ্লেন করে, তুমি তো ভালো জানো, এটা খুবই আমাদের স্যারদের একটা মাথার মধ্যে সবসময় কাজ করে স্টুডেন্ট কমপ্লেন নিয়ে। স্টুডেন্ট কমপ্লেন করলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখি, খুবই সিরিয়াস, কারণ এটা চালাই স্টুডেন্টরা, পুরো প্রতিষ্ঠানে কিন্তু স্টুডেন্টরা, এটা এমন টেকনিকে চালানো হয় যে ওয়ান কাইন্ড অফ স্টুডেন্টদের পক্ষ থেকে তাদের যে পরামর্শ, তাদের যে চাহিদা, এটার ভিত্তি করে এটা চলে সমিতির মতো। তো ওইখানে স্টুডেন্টের যে ফিডব্যাক, যারা স্যার ক্লাসের মধ্যে গল্প করতেছে ক্লাস নেওয়ার সময়, সেটা অনেক কিছু বলতেছে, এটা কিন্তু কমপ্লেন চলে যাবে। তো কমপ্লেন গেলে মুশকিলে পড়বে সেই স্যার।
তো এই জন্য হয় কি যে কোনো স্যার ক্লাসের মধ্যে যে অহেতুক গল্প করবে এটা সুযোগ নেই। অ্যাকচুয়ালি যেভাবে ক্লাসগুলো সাজানো থাকে গল্প করার টাইমই পাবে না, অনেক পড়াশোনা। তো এগুলো সবগুলো ক্লাস কাজে লাগবে। ভর্তি লিঙ্কটা কোথায় দেওয়া আছে? কমেন্টে দেওয়া আছে, কমেন্টে ভর্তি লিঙ্ক দেওয়া আছে। আমি যতক্ষণ যা বললাম মানে এটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভর্তিটা হওয়া, কারণ এই সামান্য ফি দিয়ে ভর্তি হইলে এই মানে 4-5 মাস এটা নিয়ে কোর্স করা যাবে এবং এখান থেকে যে জিনিসগুলো জানা যাবে, যদি যতই পড়াশোনা নিজে থাকুক, বাংলা স্টুডেন্ট হইলেও ওই বাংলা ক্লাসগুলো কাজে লাগবে, ইংরেজিতে অনার্স করা স্টুডেন্ট হইলেও ওই ইংরেজি ক্লাসগুলো কাজে লাগবে, মাস্ট কাজে লাগবে। এবং ক্লাসগুলো করলেই বোঝা যাবে যে আমি বাংলায় অনার্স করে আমি কী কী জানতাম না সেটা জানতে পারবো এখান থেকে। আই গ্যারান্টি ইউ এটা আসবে। ইংলিশে ক্লাসগুলো করলেও বোঝা যাবে যে আমি ইংলিশে অনার্স করার পরেও কী কী জানি নেই, ইংলিশ ক্লাস করে বোঝা যাবে। আর সাধারণ জ্ঞানগুলো যে ক্লাসগুলো নিবে এরা যে কী পরিমাণ জাহাজ যখন পড়াবে তখন বোঝা যাবে যে একটা প্রশ্ন থেকে বা একটা তথ্য থেকে কত তথ্য বলে লিখে দেয়, এগুলো কাজে লাগবে। আর গণিতের তো যে টেকনিক দিয়ে পড়ায়, যা পড়াবে ক্লাসের মধ্যে ওগুলোই তো থেকে যাবে, বিজ্ঞান থেকেও তাই। সো আর তো কিছু লাগে না। তো আমার মনে হয় যে মানে বেস্ট প্রিপারেশনের জন্য বাসায় নিজে নিজে পড়ার পাশাপাশি যদি একটা আবার কোর্স করে নিয়ে এটা করা যায় আমার খুবই ভালো হবে এটা। আর বিগ একটা ছাড় দেওয়া আছে, এটাকে সুযোগটা কাজে লাগাতে হবে। তো আমরা এখন একটু কমেন্ট দেখে শেষ করে দিই। তো স্যার এখানে একটা বিষয় হলো যে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কি এই যে নম্বরটি দেওয়া আছে, এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য। এখানে কি ফোন দিয়ে ভর্তি হতে পারবে? হ্যাঁ, এখানে ফোন দিয়ে ভর্তি হতে পারবে। আর কমেন্টে দেই আছে। তো আমরা এবার প্রশ্ন উত্তরটা দেখি। অনেকেই বলতেছে যে স্ক্রিনশট করে রাখো, এটা সরে দাঁড়াই স্ক্রিনশট করে রাখুক। হ্যাঁ, বিজ্ঞান কোটা নিয়ে এটা আমরা বলেছি লাইভের শুরুতেই বলেছি, একদম একটু সরে একদম স্ক্রিনশট করে নিও। একবার নাম্বারটা স্ক্রিনশট করে রাখো যারা যারা পরে ভর্তি হওয়া ভাবছো। আর নিচে তো কমেন্টের মধ্যে লিংক দেয়াই আছে। ঠিক আছে, আমরা এবার প্রশ্নগুলো দেখবো। হ্যাঁ, ঝটপট প্রশ্নগুলো দেখি। এই দেখো, আমরা বিজ্ঞাপনের কথা বলছি, আমাদের এটা অনকেতে নামছে, মানে লাইভ ফেসবুক থেকে, ইউটিউবে তো আছে আলাদা, অনকের মধ্যে নামলো। এর মানেটা কি জানো? যে তার বিজ্ঞাপনটা ভালো লাগে নাই, মানে বিজ্ঞাপনটা তার অনেকেই আছে যুক্ত আছে, ভালো লাগেনি। মনে রাখতে হবে যে এই যে ধরো আমরা হয়তো ফ্রি ক্লাস দিলাম, 5টা কোশ্চিন 10টা কোশ্চিন বুঝিয়ে দিলাম, ভালো লাগলো, মজা লাগলো, এটা অনেক মজা লাগে আর কি। হ্যাঁ, মজা লাগলো। কিন্তু এইটাকে ফুললি শিখতে গেলে বা একটা জিনিস পুরোপুরি দখল নিতে চাইলে তোমার তো একটা কোর্স করা দরকার। তো কোর্স না করলে তুমি 2 ঘন্টা একটা স্যারের একটা টপিক তুমি পড়ে ফেলতেছো, তোমার আর কিছু থাকে এখানে বাকি থাকে। এটা কত বড় সুযোগ! বিজ্ঞাপন তো এটা শুধু বিজ্ঞাপন না, এটা তোমার লাইফ চেঞ্জের একটা বড় ব্যাপার। ঠিক আছে, তোমার লাইফে এটা কাজে লাগবে এই বিজ্ঞাপনটা। সেই বিজ্ঞাপনটা তো অবহেলার কিছু নাই, তোমার এই কোর্সটা করতে হবে। তুমি যেখানেই থাকো, মানে যদি তোমার দেখালো যে 100% শিওর তোমার চাকরি হবে, তাহলে কোর্স করার দরকার নেই। বাট যদি তোমার কনফিউশন থাকে চাকরিটা হতেও পারে নাও পারে, তাহলে তোমার কোর্স করতে হবে। তুমি ধরো আগের 2-3বার পরীক্ষা পাস করতে পারো নাই, তাহলে তোমার কোথায় সমস্যা ছিল তুমি নিজেও জানো না। এগুলো বলেই বলছি যে অবশ্যই পড়াটা নিজের কাছে, কিন্তু এখানে স্যাররা যেভাবে পড়াবে ওটা যদি লেগে থাকা যায়, ওটা যদি পড়া যায়, তাহলে অবশ্যই আগের থেকে অনেক গুণ বেশি ডেভেলপ হবে এবং ওটা কাজে লাগবে পরীক্ষা, এবং চাকরিটা হয়ে যেতে পারে ওখান থেকে। ওকে, ঠিক আছে, আমরা কমেন্ট দেখি। হ্যাঁ স্যার, এখানে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল, আমি কয়েকবার করেছি, দেখেছি যে এই যে কোটা যে সিস্টেমটা আছে, মানে এই কোটা সিস্টেম শূন্য পদের যদি থাকে সেখানে কিভাবে প্রয়োগ করবে? তো আপনার উপজেলায় আছে 30টা শূন্য পদ আছে, তাহলে এই 30টাকে 100% করবে, করে 7% চলে যাবে কোটায়, এরপর 93% করবে বাকিগুলোকে। এখান থেকে 20% বিজ্ঞানী দিয়ে দিয়ে যতগুলো পদ থাকে সেগুলো সাধারণ প্রার্থীদের জন্য, মানে শূন্য পদের বিপরীতে ওইটাকে তারা কোটা মানে 100% দিয়ে ভাগ করবে, করে ওখানেই সেটা প্রয়োগ করবে। প্রত্যেকটা উপজেলায় এভাবে আলাদা আলাদাভাবে শূন্য পদটাকেই 100% করে সেখান থেকে কোটা বা মেধা এগুলোকে আলাদা আলাদা করবে। আচ্ছা, ওই যে সাম্মি সুলতানা বলছে ভর্তির লিঙ্ক দেন। ভর্তি লিঙ্কটা তো ওইখানেই দেওয়া আছে, ওই যে এই যে আমাদের লাইভ নিচ্ছে না, লাইভের নিচেই কিন্তু ভর্তি লিঙ্ক দেওয়া আছে। তো এটার জন্য আলাদা ভর্তি লিঙ্ক দেওয়ার দরকার নাই। আর একটা বিষয় হলো, আমরা তো হলাম যে বাংলাদেশি যারা মানুষ আছি, আমরা কিন্তু স্যার সব থেকে কম ইনভেস্ট করি শিক্ষাক্ষেত্রে। হ্যাঁ, আমরা যদি দিকে তাকাই, ওটা অবশ্যই ইনভেস্ট করতে হবে শিক্ষাক্ষেত্রে। আমরা বলছি বেশি বললে ওরা ভাববে যে আমরা বোধহয় ভর্তির জন্য ওদেরকে ইনস্টিগেট করতেছি। ভর্তির জন্য না স্যার, একটা ভালো মানের বই কিনতে গেলেও তো ইনভেস্ট লাগবে। যারা একটা ভালো মানের, আপনি নরমাল বই না কিনে একটা ভালো মানের বই কিনেন, এটাও একটা আপনার। প্রিয়াঙ্কা বলছে ভর্তি হয়েছি, গুড। এইখানে আমাদের কয়েকটা বিষয় আছে, যে এই যে গেজেটে তো লিখিত এমসিকিউ লেখা নাই, এই কথা বলছো, আমরা কিন্তু এটা নিয়ে বলছি একবার। হ্যাঁ, বেশ ভালো করে বলছি যে এমসিকিউ লেখা থাকে না, কিন্তু লিখিত বলতে দুটোই বুঝায়। একটা যে খাতা জেরে লিখি ওইটাও বুঝায়, আবার যে এমসিকিউ হয় এইটাকেও বোঝায়, দুটোই লিখিত। হ্যাঁ, তো দুটোর মধ্যে থেকে মানে যারা অথরিটি তারা চাইলে ওই যে খাতায় যে লিখি ওরাও নিতে পারে, মানে অপশন দুটোই তার হাতে আছে। কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে এই পরীক্ষাটা কি হওয়া সম্ভব। এটা কিন্তু ওই লিখিত হতে গেলে বিপদে পড়ার কথা, কারণ যতগুলো পরীক্ষা দিবে অনেক বেশি, তো সেক্ষেত্রে এমসিকিউটাই হওয়ার বাঞ্ছনীয়। তো ওই ক্ষেত্রে আমরা বলছি যে এমসিকিউ পরীক্ষাটা হতে পারে।
আচ্ছা, আরও কোশ্চিন, এবার প্রশ্ন দেখো, তুমিও দেখো। জি, তো বিজ্ঞান বিভাগের কোটা নিয়ে এটা তো অলরেডি আমরা বলে ফেলেছি। অবশ্যই লাইভটা শুরু থেকে দেখবেন আপনারা, শেয়ার দিয়ে রাখবেন, যখন সময় পাবেন ওই লাইভটা আবার দেখবেন আপনারা। দেখলেই আপনার বিজ্ঞান বিষয়ে যে কোটা সিস্টেমটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবেন, এটা আমরা বলেছি। পর্ষাতির যে 20% সায়েন্সের কি লিমিট আছে, একই জিনিস প্রশ্ন তোমাদের, ভিন্ন প্রশ্ন করো, ওটা তো বলছি 20% নিয়ে মেলাবার বলছি, আর বলবো না। ভর্তির শেষ তারিখ কবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে, এটা সবই ওই বিজ্ঞাপনে লেখা আছে। বিজ্ঞাপনে ঢোকো, মানে ওই ভর্তির লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ঢুকলেই এখানে দেখবা যে ভর্তির লাস্ট ডেট কবে, কোন কোন স্যার ক্লাস নেবে, এগুলো সবই দেওয়া আছে, কি কি সার্ভিস পাবে, কি কি থাকবে। এবং ভর্তি হওয়ার পরে আমাদের এখান থেকে যা যা বিজ্ঞাপনে বলা আছে এটা তুমি স্ক্রিনশট করে রাখবা। আমি আবার বলি, ভর্তি হওয়ার সময় আমাদের এই বিজ্ঞাপনে যা যা লেখা থাকবে সব স্ক্রিনশট করে রাখবা, এবং ক্লাস শেষ হওয়ার পরে লাস্ট ক্লাসের দিন যে তুমি এটা মিলিয়ে দেখবা যে আমরা যা যা বলছি বিজ্ঞাপনে তার কম দিয়েছি না বেশি দিয়েছি। যদি তোমার কিছু কম থাকে তুমি অবশ্যই কমপ্লেন করবা, আমাদের কমপ্লেন বক্স আছে, ধরবা, শুধু কমপ্লেন করা না যে ভাই আপনি ভর্তির সময় বলছিলেন যে এই জিনিসগুলো থাকার কথা, এটা আমি পাই নাই, ঠিক আছে, ওইটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তুমি দেখবা যা বলা হচ্ছে তার থেকে বেশি ক্লাস বা তার থেকে সব কিছু তুমি বেশি পাবা। বিজ্ঞাপনটা ওইভাবেই করা হয় যে যা দেওয়া থাকবে না তা জানি না বলে কেউ। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ, অনেকবার অনেকেই প্রশ্ন করছে যে আসলে সার্কুলার কবে হবে, এটা একটা বিষয়, এটা ইম্পর্টেন্ট, তুমি বলো এটা। সার্কুলার ভালো প্রশ্ন, সার্কুলার কবে হবে? আমরা যদি পূর্ববর্তী যে আলোচনাগুলো হয়েছিল সেই আলোচনা থেকে বলতে পারি আগামী রবিবার, আমি একটু রিস্ক নিয়ে বলতেছি, হ্যাঁ হ্যাঁ, না না, আগামী রবিবার যদি না হয় কোনো কারণে, তাহলে আগামী মাসে হবে ইনশাআল্লাহ। এটা না, এটা বলতে পারি যে এটা দ্রুতই সার্কুলার হবে, যেহেতু এই যে প্রজ্ঞাপন হয়ে গেল, এখন তার সময় নেই। আমার মনে হয় যে তুমি মানে টাইম কিল করিও না পড়াশোনা, এটাই, তুমি ভর্তি হও বা না হও আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। যেটা বলছি যে বিগত প্রশ্নগুলো 10 বছরের প্রশ্নগুলো পড়তে শুরু করে দাও, পড়ো, ভর্তি হলে তোমার লাভ হবে, এটাই শুধু বলছি। ওকে, আর প্রশ্ন দেখো। আচ্ছা, শিক্ষক নিবন্ধন নিয়ে এটা লাইভ হয়েছে, আবার আমরা সামনে নিব নতুন যদি যে আপনাদের যে পরীক্ষা পদ্ধতিটা যখন দিবে অবশ্যই সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো আমরা। আচ্ছা, ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা আছে, অ্যাপ্লাই করতে পারবে কিনা এগুলো আলোচনা করেছি, অবশ্যই পারবে, এবং কিভাবে পারবে, কোন ডিপ্লোমা থাকলে পারবে, এগুলো তো আমরা আলোচনা করেছি। হ্যাঁ, অবশ্যই লাইভটা দেখে নেবেন। এই ইউটিউবের যে ইয়াগুলো আছে, ইউটিউবের ইয়াগুলো দেখবা। প্রাইমারি এবং প্রধান শিক্ষক বিভাগের প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা একই দিনে হবে কিনা? না, অবশ্যই ভিন্ন ভিন্ন দিনে হবে, একই দিনে হওয়ার কোনো সম্ভাবনা নাই। অবশ্যই সার্কুলারও আলাদা হবে, আলাদা দিনে পরীক্ষা হবে। আচ্ছা, এখানে ইয়াসমিন আক্তার বলছে যে একবার ভর্তি হয়েছিলাম, আবার কি ভর্তি হতে হবে? আমাদের এখানে মুশকিলটা হয়েছে কি, যে এটা আমি বারবার বলি যে একবার কোর্স করলে আর কোনো কোর্স করার দরকার নাই, একটা করো। কিন্তু এমনও আছে, তুমি বলো একজনে কয়টা করে কোর্স করছে, মানে তার নাকি ভালো লাগে না, মানে সে চায় সবসময় যুক্ত থাকতে। অনেকের ইচ্ছা থাকে যে আমি পড়াশোনার মধ্যেই যদি আমি সারা জীবন না করলে তার ভালো লাগে না, ভালো লাগে না। এবং এটা একটা ভালো দিক, আবার খারাপ দিক দুটাই আছে। ভালো দিক 5-6টা কোর্স করে, মানে পড়াশোনার প্রতি একটা, এই যে একজনে বলছে যে একটা ভর্তি হয়েছে আরেকবার হবো কিনা, হ্যান তেন, দরকার নাই। একবার কোর্স করলে সেকেন্ড টাইম করার দরকার নেই। একবার ভর্তি হয়েছে মানে তোমার কাজ হয়ে গেছে, ওটা রিভিশন করো। এখন কেউ যদি মনে করে যে না স্যারের ক্লাসগুলো করলে আমার ওখান থেকে চর্চা হয় বা আমার ওইটা সারা পড়া ঠিকমতো হয় না, যেটা যে আমাদের ওশান স্যার বললো, সেক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারো। কোর্স ফি তো খুব বেশি না, মানে অল্প ফি, এটা তুমি হতে পারো। কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে একবার কোর্স করলে আর দরকার নেই, তবে সেটা ভালো করে করতে হবে, ভালো করে করতে হবে। এমনও হয়েছে স্যার, একটা স্টুডেন্ট পেয়েছিলাম একজনকে 12টা কোর্স করছে সে ধারাবাহিকভাবে, না আমি নিজে অবাক হয়েছি। 12 বার আমাদের এখানে ভর্তি হয়েছে এক স্টুডেন্ট, এতটা ধৈর্যশীল, এই যে অবাক করার মতো বিষয় একটা। হ্যাঁ, ওই একজন ম্যাডাম যে আমাদের কোর্স করতো এটিওতে, তাই না, শিরিন আক্তার ম্যাডাম, আমার মনে হয় লাইভ এখনও দেখতেছি কিনা আল্লাহ জানে, নাম তো নিলাম। উনি আমাদের লাইভগুলোও দেখে এবং আমাদের কোর্স একটা কোর্স করে। ওনার বয়স কত? আরে না 50 না কত জানি, মানে তার বয়স 50 কাছাকাছি। উনি আর পরীক্ষা দিতে পারবে না, চাকরি পরীক্ষা দিতে পারবে না, কিন্তু সে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে স্যারদের ক্লাসগুলো করে, ওনার ভাল লাগে, হয়তো সময় কাটে না ভালো মতন, স্যারদের ক্লাসগুলো করলে তার ভালো লাগে। এই যে তথ্যগুলো স্যাররা বলে, এগুলো মজা করে বলে ক্লাসের মধ্যে, তার ভালো লাগে, ভর্তি হয়। তা আমরা না করলেও ভর্তি হবে। এই যে এখন বোধহয় লাইভ দেখতেছি কিনা আমি জানি না, বাট উনি ভর্তি হয়, মাঝে মাঝে ভর্তি হয়, বিশেষও করে, প্রাইমারি করে, এগুলোও করে। এটা সুন্দর একটা কমেন্টস আসছে, ইস্ট আর ওয়েস্ট, বিদ্যাবাড়ি বেস্ট। আচ্ছা, আমরা কাজের প্রশ্ন দেখি। হ্যাঁ, মানে কোনো কারো প্রবলেম আছে কিনা, বা আমরা যখন যা বললাম সেগুলো বুঝি নাই, এরকম কিছু আছে কিনা। আচ্ছা, প্রচুর কমেন্ট। হ্যাঁ, নিবন্ধন নিয়ে অনেকেই কমেন্টস করতেছেন। শারীরিক শিক্ষক পদে বা সঙ্গীত শিক্ষক পদে সব বলছে আগে, এই ভিডিওটা আগে দেখে নিও, এগুলো সবই বিস্তারিত হবে, বারবার বললে তো মুশকিল। নতুন কিছু প্রশ্ন থাকলে সেটা আমরা দেখি।
আমি ভর্তি হতে চাই, ওকে ভর্তি নিও, কমেন্টের লিংক দেয়া আছে। হাবিবা হুসাইন বলেছেন যে আমাদের ব্যাচে ছিলেন ওই ম্যাম, আপনি যার কথা বললেন। ও ম্যাডাম ওনাদের ব্যাচে ছিল? ওনাদের ব্যাচে ছিল। ও আচ্ছা আচ্ছা, না ওনাকে আমরা ছোট করতেছি না, উনি এটা একটা ভালো দিক, ভালো দিক, জ্ঞান অর্জন করতেছেন। হ্যাঁ এটা সময় কাটাচ্ছেন এই বয়সে। আরেকজন ম্যাডাম একটা দিল, ফিডব্যাক দিল আমাদের রফিককে, বলতেছে যে স্যার আপনি আমার সন্তানের মতো, ছেলের মতো বয়সী। হ্যাঁ এটা কিন্তু বলতেছে যে রফিককে বলতেছে যে আপনি সন্তানের মতো বয়সী, কিন্তু আপনার এই ক্লাসগুলো যদি আমি আমার সময় পেতাম আরো হয়তো ভালো হইতো। হ্যাঁ এটা দারুণ কমপ্লিমেন্ট না, যে মায়ের বয়সে একজন ক্লাস করতেছেন এবং উনি এইভাবে কমপ্লেন করতেছেন। ওকে, আরও দেখি আমরা কি বলছে। হাসান রাজু, স্যার আপনাদের ক্লাস আমার এত ভালো লাগে, চলে গেছে। তারপর আমরা দেখি পরীক্ষা কবে হতে পারে, সেটা তো বললো খুবই দ্রুততম সময়ে পরীক্ষা হবে, যেহেতু প্রজ্ঞাপন হয়ে গেছে। মানে ও পরীক্ষা কবে হবে, সার্কুলার খুব দ্রুত সময় হবে, সার্কুলার পরে হয়তো আবেদন করার যে সময় দিবে একটা, আবেদনের পরে সাধারণত 2 মাস বা 3 মাসের মধ্যে পরীক্ষা হয়, কিন্তু এখন আমার মনে হয় আরো আগে হবে, কারণ প্রত্যেকটাই খুবই সময় তুমি পাবা না, দেখা হাতে খুবই কম সময় থাকবে। আমরা যে 90 নাম্বার যে একটা সিলেবাসের যে নতুন হলো, এইটা নিয়েই আমরা নতুন ব্যাচটা করেছি। এই ব্যাচটা আমরা দ্রুততম সময় শেষ করব, সো দ্যাট তোমার পরীক্ষার জন্য কোনো ধরনের সমস্যা নয়, পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে, এভাবে শেষ করা হবে ব্যাচটা। তারপরে আমরা যাই, স্যার ক্লাস কিভাবে নেবেন? স্যার ক্লাস তো লাইভ হবে, লাইভ শেষে আবার রেকর্ড করে দেওয়া হবে। ক্লাসগুলো জুমে হবে, ক্লোজ জুমে ক্লাসগুলো হবে, জুমের লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লাসে ঢুকলেই হবে। ক্লাস করার শেষ কিছুক্ষণ পরে ওই ক্লাসটা রেকর্ড করে আবার যার ব্যাচের মধ্যে দিয়ে দেওয়া হবে, সে যখন খুশি সেই ক্লাসটা আবার টেনে দেখতে পারবে। অনেক কমেন্ট, তুমি কি সব দেখতেছো? জি সব দেখতেছি স্যার, একই ধরনের কমেন্টসগুলো বারবার আসতেছে। স্ক্রিনে দেখা যাচ্ছে না তাই না? জি আমাদের মোবাইলে দেখতে হচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে না। বয়স নিয়ে বুঝিয়ে বলুন, কায়সার মাহমুদ বলছে বয়স নিয়ে বুঝিয়ে বলুন। এই জন্যই বুঝিয়ে বলবো না, কারণ সবগুলোরই প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষক, সঙ্গীত শিক্ষক সবার বয়স 21 থেকে 32, এটা বুঝিয়ে বলার কিছু নাই, মানে নিয়োগের ক্ষেত্রে। আর প্রধান শিক্ষক যদি পদোন্নতির মাধ্যমে হয় তখন হচ্ছে আলাদা হবে, হয়তো 45-50 এরকম একটা। তখন এখানে 32 বছরের ব্যাপারটা হয়তো বুঝে নাই। জি 32, যার বয়স 32 বছর একদিন হয়েছে সে আবেদন করতে পারবে না, এটা বললে তখন ক্লিয়ার হবে। হ্যাঁ ক্লিয়ার। এরকম কিন্তু কিছু মানুষ আছে যে এই জিনিসটা তো কনফিউশনে থাকে, যে 32 বছর একদিন যদি হয়ে যায়, 32 বছর হয়েছে একদিন, তার মানে কি তার বয়স 33 না 32? বলো 33। কিন্তু আমরা বলি কত? আমরা 32ই ধরি, 32 বছর একদিন এভাবে বলি। 32 বছর একদিন বলি, কিন্তু 32 বছর একদিন হলে তুমি নাই, তার মানে তোমার বয়স কি থাকতে হবে? 31 বছর 11 মাস 31 দিন যদি বা 30 দিনও হয়, তাহলে তুমি আবেদন করতে পারবা। কিন্তু 32 বছর 1 ঘন্টা হয়ে গেলেও তুমি আর আবেদন করতে পারবা না। এই জন্য এটা মনে রাখা যায় 21 থেকে 32 বছর মানে হচ্ছে 32 বছরের মধ্যেই তোমার বয়স থাকতে হবে। 32 বছর 1 ঘন্টা, তাহলে তুমি নাই। ঠিক আছে, আরও প্রশ্ন দেখো। আমাদের বেশিরভাগ ব্যাচের ক্লাস কখন হবে? বেশিরভাগ ব্যাচের ক্লাসগুলোই হচ্ছে সন্ধ্যা 7টায় থেকে শুরু হয়, 7টার থেকে 9টা একটা ব্যাচ হয়, 9টার থেকে রাত 11টা একটা ব্যাচ হয়, কখনো রাত 11টার সময় ব্যাচ থাকে, 11টা থেকে রাত 1টা পর্যন্ত ক্লাস হয়। আবার এর আগে 5টা থেকে 7টা পর্যন্ত ব্যাচ হয়, 3টা থেকে 5টায় ব্যাচ আছে। তার মানে কি বললাম, যে 3টা থেকে 5টা একটা, 5টা থেকে 7টা, 7টার থেকে 9টা, 9টার থেকে 11টা, এবং কখনো 11টার থেকে 1টা পর্যন্ত। যদি এই ব্যাচগুলোতে জায়গা না থাকে তাহলে ওইগুলোতে যাওয়া হয়। দেখো আরো দেখো স্যার, ওই যে আমাদের ফাউন্ডেশন কোর্স চালু হয়েছে কিনা, যে আমাদের ফাউন্ডেশন কোর্স চালু হয়েছে, আপনি যুক্ত হতে পারেন। আমাদের ভর্তি চলমান রয়েছে, হয়তো আগামী মাসে আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা আগামী মাসে 15 তারিখ। আচ্ছা আগামী মাসের 15 তারিখ হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে, এর ভিতরেই আপনি যুক্ত হতে পারেন। এটাই। ওকে। আচ্ছা, সারা দেশে কি একদিনে পরীক্ষা হবে নাকি বিভাগ ভিত্তিক? সার্কুলারটা আগের মতোই হবে, বিভাগ ভিত্তিক হবে। আগে যেমন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এরকম পর্যায় অনুযায়ী সার্কুলার আসবে। স্কুল পর্যায়ে 2 নিয়ে আলোচনা চাই। স্কুল পর্যায়ে 2 এটা নিয়ে অবশ্যই আলোচনা করেছে। আরও সামনে যখন নতুনভাবে পরীক্ষা পদ্ধতি দিবে, আমরা অবশ্যই আলোচনা করব, বা সেই ধরনের যদি কোনো তথ্য পাই অবশ্যই আলোচনা করব। ওই যে দেখো একই কোশ্চেন, পুষ্পকলি স্যার 20% বিজ্ঞান কোটা ছাড়া 80% থাকে, সেখানে কি বিজ্ঞানের স্টুডেন্ট থাকবে না? এটা আমরা ক্লিয়ার করে বলছি। দেখা গেলো যে 20% কোটার মধ্যে বিজ্ঞানরা থাকলো, পাস করছে, 20% একটা সুযোগ পাইলো। এখন বাকি যারা সুযোগ পায় নাই, ঠিক আছে, তারাও এই যে সাধারণ যারা বাকি আমরা অন্য সাবজেক্টের মধ্যে আছি, তাদের থেকে বেশি নাম্বার পেয়ে গেছে।
তা তারা অবশ্যই চাকরি পাবে, অবশ্যই পাবে, ঠিক আছে। তার মানে 20% কোটায় একটা থাকতেছে, বাট এর মধ্যে থেকে যদি বিজ্ঞান থেকে আরও কেউ বেশি নাম্বার পেয়ে থাকে অন্যদের তুলনায়, ওইটা তো সাধারণভাবে তার চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে। আরও দেখো যে কোনো প্রশ্ন থাকে কিনা। প্রাইমারি থেকে প্রাইমারি নিয়ে কোর্স করলে আর কি কি সুবিধা পাওয়া যাবে? প্রাইমারি নিয়ে কোর্স করলে এনটিএসসি কোর্স আর করতে হবে না। প্রাইমারি নিয়ে কোর্স করলে 11তম 20তম গ্রেডের যে কোর্সটা এটা করতে হয় না, হয়ে যায়। এই প্রাইমারি কোর্সটা ওগুলো কাভার হয়ে যায়। নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের শুধু একটা পার্থক্য সেটা হচ্ছে যে ওই লিখিত এক্সট্রা ক্লাস নেওয়া হয়, লিখিত প্রশ্ন থাকে, 15টার মতো ক্লাস থাকে, লিখিত ক্লাস থাকে। ওই ক্লাসটা প্রাইমারিতে লিখিত ক্লাস নাই, বা লিখিত বলতে যেটা যে আমরা খাতায় লিখি ওই ক্লাসটা হয় 15টার মতো, ওই ক্লাসটা এখানে হয় না, তাছাড়া বাকি সবই হয়। আচ্ছা, তো আপনাদের এই ভর্তি সংক্রান্ত তথ্যগুলো, এই যে ব্যাচ যে আলোচনাগুলো আমরা করতেছি প্রাইমারি ব্যাচ নিয়ে, এটা আপনারা পেয়ে যাবেন আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabari.com, এখানে পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে, এখানে যুক্ত থাকলে স্যার মনে হয় যে আর কিছু লাগে না, অনেক কিছু জানা যায় ফেসবুক পেজে, আমাদের বিদ্যাবাড়ি ফেসবুক পেজে যে এটার তথ্যগুলো দেওয়া হয়, একদম সকালে ভোরে তথ্য দেওয়া হয়, পোস্ট দেওয়া হয়, সারাদিনই পোস্ট থাকে, এবং কোনো পোস্টই তো হালকাভাবে দেখা হয় না। প্রত্যেকটা পোস্ট আমাদের এখান থেকে এটা স্ক্রুটিনাইজ করা হয়, এইগুলো নিয়ে মানে পোস্ট কোনটা যাবে কোনটা যাবে না, টিম আছে এটা দেখে যে কোনটা পোস্ট যাবে কোনটা পোস্ট যাবে না, কোনো আজে বাজে পোস্ট করা হয় না। যে পোস্টগুলো জরুরি দরকার সেগুলো শুধু পোস্টগুলো করা হয়। এই জন্য ফেসবুক পেজটা যদি ফলো করি কাজে লাগবে। আর 2 নম্বর যারা এখনও বলতেছে যে ভর্তি হবে কী হবে হ্যান ত্যান, ওই ভর্তির কমেন্টে ভর্তির লিঙ্ক দেওয়া আছে, ওখানে ঢুকলেই এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানা যাবে, কী কী আছে, কতগুলো ক্লাস, ইভেন কোন স্যাররা ক্লাস নেবে, কী কী সার্ভিস পাওয়া যাবে, সব কিছুই। তো আমি কি বলছি যে এই ব্যাচে এই কোর্সের যা যা আছে স্ক্রিনশট করে রেখে দেওয়ার জন্য, এবং এটা কোর্স যখন শেষ হবে তখন মিলিয়ে দেখতে হবে যে আমরা যা বলছিলাম তা দিতে পারছি কিনা, বা তার থেকে কম আছে কিনা। বেশি থাকবে কিন্তু কম থাকবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এখন আজকে শেষ করে দেই মোটামুটি আর কি। তো অনেক ভালো লাগলো আমরা আজকে যুক্ত থাকতে, অনেক সময় আমরা থাকলাম এবং এত সবাই যুক্ত থাকলো, যারা এই যে এতক্ষণ যুক্ত থাকলাম সবাইকে তো ধন্যবাদ দিচ্ছি। তার সাথে সাথে যদি এই ক্লাসটা বা এই আলোচনাটা কাজে লাগে তাহলে কমেন্টে লিখে যেতে হবে, কিন্তু লিখলে এটা কৃতজ্ঞতা প্রকাশ হবে, ঠিক আছে। আর আমাদের ওশান অনেক কষ্ট করলো আমাদের সাথে থেকে, আমরা এটা সময়টা খুব উপভোগ করলাম। আর সামনে এই যে প্রাইমারি পরীক্ষার যে 90-এর যে পরীক্ষা, এই 90-এর মধ্যে কীভাবে 80+ তুলতে হয়, এটা নিয়ে আমি আমাদের ওশান স্যার বা আমাদের রফিক স্যার বা যে কোনো স্যার আমাদের হয়তো এই বিষয়টা আলোচনা করলে এগুলো কাজে লাগবে। এইটা সহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক পোস্ট আমাদের ফেসবুক পেজে হয়, ফলো করতে হবে, ফলো করলে অনেকে জানা যাবে, ঠিক আছে। আর এইটা রেকর্ড থেকে যাবে, হ্যাঁ, ফেসবুক পেজে রেকর্ড থাকবে। আমাদের বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেল, যদি আমাদের ইউটিউব চ্যানেলে কারো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ওটা করে নিতে হবে, করে নিলে ওখানেও অনেক কিছু পাওয়া যায়, বড় বড় ক্লাসগুলো ওখানে থাকে, সবগুলো কোর্সের থাকে। তাহলে ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে ওখানেও এটা থেকে যাবে, আবার এখানেও থেকে যাবে। এটা যারা আগের কথাগুলো শুনি নেই তারা এখানে প্রথম দেখে নিব, ঠিক আছে। আর যদি কোনো বন্ধু বা ফ্রেন্ড যেই হোক বা আত্মীয় যদি কেউ প্রাইমারি পরীক্ষা দেয়, তাকে অবশ্যই এই ভিডিওটা দিয়ে দেওয়া দরকার, কারণ সে এটা দেখতে হবে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু জরুরি কথা বলছি, হ্যাঁ। তো সব মিলে আমরা খুব সুন্দর সময় কাটালাম, যারা তখন যুক্ত থাকলাম তাদের সবাইকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি, হ্যাঁ। ভালো থাকবো সবাই, সবচেয়ে বড় কথা ভালো থাকতে হবে, ভালো থাকবো এবং সুন্দর থাকবো, হাসি খুশি থাকবো। আল্লাহ হাফেজ, আরেকবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।